ধানমন্ডি ২৭ নম্বর রোড। প্রবল বর্ষণ। সময়টা ছিল বিকেল ৫টা। আকাশ কালো হয়ে আছে। আমি সিয়াম আহমেদ। বৃষ্টির কারণে মাথায় পলিথিন দিয়ে লুঙ্গিটা হাঁটু পর্যন্ত উঠিয়ে হিরো আলমের স্টাইলে কাদামাখা রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেখলাম রাস্তার পাশে একটি চকচকে কালো মার্সিডিজ বেঞ্চ দাঁড়িয়ে আছে। গাড়ির বনেট দিয়ে ধোঁয়া বের হচ্ছে না, কিন্তু ইঞ্জিনও স্টার্ট নিচ্ছে না। গাড়ির পাশে দাঁড়িয়ে আছে একটি অত্যন্ত সুন্দরী মেয়ে। সে রেগে তার ড্রাইভারকে বলছে, রহিম চাচা, আর কতক্ষণ লাগবে? আমি কি সারা রাত এই কাদার মধ্যে দাঁড়িয়ে থাকবো? গাড়ির সার্ভিস ঠিকমতো করো না কেন তোমরা? আম্মাজান, সকালে তো ঠিকই ছিল। বৃষ্টির পানি মনে হয় সাইলেন্সারে ঢুকে গেছে, স্টার্ট নিতেছে না। অসহ্য লাগে। এই দেশে বৃষ্টি হলে সব অচল হয়ে যায়। গাড়ি থেকে নামতে আমার জুতাটা ১২টা বেজে গেল। মেহের তার হাতে থাকা ছোট গোলাপি রঙের দামি ছাতাটা খোলার চেষ্টা করলো। বাতাসের ঝাপটায় ছাতাটা ঠিকমতো খুলছে না। আম্মাজান, আপনি গাড়িতে বসেন, আমি মেকানিক দেখি। গাড়ির ভিতরে এসি কাজ করছে না কেন? দম বন্ধ হয়ে আসছে। তুমি চুপচাপ গাড়ি ঠিক করো, আর একটা কথাও বলবে না। মেহের ফুটপাতের একপাশে দাঁড়ানোর চেষ্টা করে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে লুঙ্গিটা হাঁটু পর্যন্ত ফোল্ড করা, মাথায় একটা নীল রঙের পলিথিন বাঁধা এক যুবককে আসতে দেখা যায়। তার নাম সিয়াম। সে গুনগুন করে গান গাইছে। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না উস্তাদ। গানটা কি ঠিক গাইলাম নাকি সুর কেটে গেল? সিয়াম ড্রাইভার রহিমের পাশ দিয়ে যাওয়ার সময় একটু থামে। মেহের তখনও ছাতা সামলাতে ব্যস্ত। রাস্তার ফকিরগুলো বৃষ্টির দিনে গান গায়, কোনো সেন্স নেই এদের। ম্যাডাম, ফকিরা গান গায় কারণ ওদের হারাবার কিছু নেই। আপনাদের তো মেকআপ ধুয়ে যাওয়ার টেনশন আছে, আমাদের তো সেটা নেই। গান গাইবেন কেমনে? এক্সকিউজ মি, তুমি আমার সাথে কথা বলছো? না না, আমি তো বৃষ্টির ফোঁটার সাথে কথা বলছি। আপনি মাঝখান দিয়ে ইন্টারফেয়ার করলেন। বাই দ্য ওয়ে, আপনার ছাতাটা কিন্তু টেকনিক্যালি ভুল। বাতাসের ডিরেকশন উল্টো দিকে। ঠিক তখনই দমকা হাওয়ায় মেহেরের সেই দামি ছাতাটা মট করে উল্টে গেল। মেহের ভিজে একাকার। সিয়াম পকেট থেকে একটা শসা বের করে কামড় দিল, যেন সে কোনো সিনেমা দেখছে। বললাম না, চাইনিজ মাল দেখতে সুন্দর কিন্তু কাজ জিরো। আমার এই পলিথিনটা দেখেন, পুরান ঢাকার প্লাস্টিক, জ্বর আসলো ছিঁড়বে না। মাথায় দেবেন, মাত্র ২ টাকা দাম, কিন্তু সার্ভিস মার্সিডিজের চেয়েও ভালো। তোর সাহস তো কম না, তুই আমাকে পলিথিন অফার করিস? জানিস আমি কে? গেট লস্ট। জানার দরকারও নেই, তবে লজিকটা বোঝেন। আপনি এখন ভিজে চুপচুপে, আপনার ওই ১০০০ টাকার ছাতা এখন একটা জঞ্জাল, আর আমার এই ২ টাকার পলিথিন আমাকে শুকনো রাখছে। সো ভ্যালু কার বেশি, ব্র্যান্ডের নাকি কাজের? তোর মতো অশিক্ষিত ছেলেদের সাথে আমি তর্ক করতে চাই না। রহিম চাচা, এই লোকটাকে যেতে বলো। বৃষ্টি আসলে প্রকৃতির কান্না, বুঝলেন? আকাশ যখন ইমোশনাল হয়ে যায় তখন বৃষ্টি হয়, আর আপনারা এই পবিত্র পানি গায়ে লাগলে এমন করেন যেন অ্যাসিড পড়ছে। নেচারকে ফিল করতে হয় ম্যাডাম, ফিল। তুই কি ফিলোসফার নাকি? বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে লেকচার দিচ্ছিস কেন? লেকচার দিচ্ছি না, আসলে বিষয়টা হলো আমরা গরিব মানুষ তো, আমাদের স্কিন ওয়াটার প্রুফ। আপনাদের স্কিন তো আবার সেন্সিটিভ। পানি লাগলে র্যাশ ওঠে নাকি স্ট্যাটাস কমে যায়? মেহের কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার পায়ের কাছে একটা ব্যাঙ লাফ দিল। মেহের মাগো! বলে সিয়ামের দিকে একটু সরে এলো। সিয়াম এক পা পিছিয়ে গিয়ে বলে, আরে আরে, গায়ে পড়বেন না, আমার লুঙ্গিতে কাদা লেগে আছে। আপনার ওই ফর্সা কাপড়ে দাগ লাগলে তো আবার ডিটারজেন্ট কোম্পানির লাভ হয়ে যাবে। অসভ্য ইতর, তুই সরে দাঁড়া। রহিম চাচা, গাড়ি কি স্টার্ট হবে না? আম্মাজান, আমি তো কিছু বুঝতেছি না, ধাক্কা দেওয়ান লাগবো মনে হয়। রহিম গাড়িটা একা ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। গাড়ি এক চুলও নড়ছে না। মেহের অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। সিয়াম শশার শেষ অংশটুকু ফেলে দিয়ে বলে, উস্তাদ থামেন থামেন, এটা মার্সিডিজ বেঞ্জ সি ক্লাস।
এটা কি অটো রিক্সা নাকি যে ধাক্কা দিলে স্টার্ট নেবে? এটার ইঞ্জিন মেকানিজম আলাদা, ধাক্কা দিলে পিস্টন জ্যাম হয়ে যেতে পারে। তুই গাড়ির মডেল জানলি কিভাবে? আর পিস্টন জ্যাম হওয়ার কথা তুই বুঝলি কেমনে? আরে ম্যাডাম, ওই যে গ্যারেজের পাশে বসে চা খাই তো, উস্তাদের কথা শুনি, আন্দাজে ডিল মারলাম আর কি। দেখি উস্তাদ, বনেটটা তুলেন তো। সিয়াম ড্রাইভারকে সরিয়ে দিয়ে নিজেই বনেটটা তুলে ফেলে। বৃষ্টির পানি যাতে ইঞ্জিনে না ঢোকে সেই দিকে সে খুব সতর্ক। তার চোখের চাউনি হঠাৎ বদলে যায়। 1 সেকেন্ডের জন্য সে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের মতো ইঞ্জিনের দিকে তাকায়। স্পার্ক প্লাগে পানি ঢুকেছে আর ব্যাটারি টার্মিনাল লুজ। সিম্পল ফিক্স। ওরে বাবা, এ তো বিশাল মেশিন। অজগরের মতো পেঁচিয়ে আছে সব তার। উস্তাদ, তোমার গাড়ি তো হার্ট অ্যাটাক হয়েছে মনে হয়। পারলে ঠিক কর, না পারলে ফালতু কথা বলবি না। আমার দেরি হয়ে যাচ্ছে, তুই ভাগ এখান থেকে। দেরি তো হবেই। ঢাকা শহরে জেম আর মেয়েদের মেকআপ দুটি আনপ্রেডিক্টেবল। কখন যে আটকে যাবেন কেউ জানে না। আবার ফাইসলামি? তোকে কে বলেছে আমার মেকআপ নিয়ে কথা বলতে? আচ্ছা বাদ দিলাম, প্রসঙ্গ পাল্টাই। আচ্ছা, এই যে আপনারা এত দামি গাড়ি কেনেন কিন্তু মেনটেনেন্স করেন না কেন? গাড়ির যত্ন বউয়ের মতো করতে হয়, বুঝলেন? একটু অবহেলা করলে বিগড়ে যায়। তোর কি বিয়ে হয়েছে নাকি এত জ্ঞান দিচ্ছিস? বিয়ে করলে কি আর এই বৃষ্টিতে রাস্তায় বুঝতাম? বউ থাকলে তো ঘরে খিচুড়ি আর ডিমবাজি খেতাম, আর একটা কম্বল নিয়ে বউকে জড়িয়ে ধরে শুয়ে থাকতাম। কপাল ম্যাডাম, সবই কপাল। বউ না থাকায় সিঙ্গেল রয়ে গেলাম। তোর মতো অসভ্যকে কোনো মেয়ে বিয়ে করবে? করবে করবে, শুধু সময়ের অপেক্ষা। বাই দ্য ওয়ে, টিস্যু আছে? টিস্যু পেপার? টিস্যু দিয়ে কি করবি? ইঞ্জিনের নাক মুছবো। পানি ঢুকে সর্দি লেগে গেছে গাড়ির। দেন তাড়াতাড়ি, বক্সটা দেন। মেহের অনিচ্ছা সত্ত্বেও গাড়ির ড্যাশবোর্ড থেকে টিস্যুর বক্সটা এনে সিয়ামের দিকে বাড়িয়ে দিল। সিয়াম এক গাদা টিস্যু নিয়ে খুব কায়দা করে স্পার্ক প্লাগের জায়গাটা মুছে ফেলল এবং ব্যাটারি কানেকশনটা টাইট দিল। তার হাতের নড়াচড়া এত দ্রুত যে সাধারণ কেউ বুঝবে না সে কতটা এক্সপার্ট। আসলে টিস্যু জিনিসটা খুব কাছের। কান্না মুছতেও লাগে, আবার ময়লা মুছতেও লাগে। বড় লোকদের ইমোশন আর গাড়ির গ্রিজ দুটি টিস্যু দিয়ে পরিষ্কার করতে হয়। অদ্ভুত না? তুই কথা কম বলে কাজটা শেষ করবি প্লিজ। কথা না বললে তো কনসেন্ট্রেশন আসে না। এই যে দেখেন, আপনার ড্রাইভার সাহেব চুপ করে দাঁড়িয়ে আছে, তাই বুদ্ধিও কাজ করছে না। উস্তাদ, কথা বলেন বলেন, গাড়ি স্টার্ট হও। রহিম বোকার মতো তাকিয়ে থাকে। সিয়াম বনেটটা নামিয়ে দিয়ে একটা জোরে থাপ্পড় মারে বনেটের ওপর। যান উস্তাদ, সেলফ দেন। বিসমিল্লাহ বলে চাবি ঘুরান কিন্তু। রহিম ভয়ে ভয়ে চাবি ঘোরায়। 1 বার 2 বার 3 বারের মাথায় গাড়িটা গর্জন করে স্টার্ট নিয়ে নেয়। আলহামদুলিল্লাহ, স্টার্ট হয়েছে আম্মাজান। এ পোলায় তো জাদুকর। মেহের অবাক হয়ে গাড়ির দিকে তাকায়, তারপর সিয়ামের দিকে। সিয়াম তখন তার পলিথিনটা ঠিক করে মাথায় বাঁধছে। তুই ঠিক করলি কিভাবে? তুই তো বললি তুই গ্যারেজে শুধু চা খাস। চা খেতে খেতে দেখা আর দেখতে দেখতে শেখা। এই শহরে ডিগ্রির চেয়ে দেখার দাম বেশি ম্যাডাম। যান, ওটা পড়ুন। বেশিক্ষণ স্টার্ট দিয়ে রাখলে আবার বন্ধ হয়ে যাবে। মেহের গাড়িতে উঠতে গিয়েও থামে। সে পাশ থেকে একটা 500 টাকার নোট বের করে। এই নে, তোর কাজের জন্য এটা রাখ। টাকা? আমি কি আপনার কাছে টাকা চেয়েছি? আমি তো হেল্প করলাম। হিউম্যানিটি ম্যাডাম, হিউম্যানিটি। সব কিছু টাকা দিয়ে মাপা যায় না। ভাব নিবি না, তুই একটা রাস্তার ছেলে, তোর টাকার দরকার আছে, নে বলছি। দরকার তো সবারই আছে, আপনারও আছে, আমারও আছে, কিন্তু আজকের এই সার্ভিসটা ফ্রি। এটাকে বলতে পারেন রেইনি ডে ডিসকাউন্ট। তবে একটা কাজ করতে পারেন, ওই টিস্যু বক্সটা আমাকে দিয়ে দেন। আমার সর্দি হলে কাজে লাগবে। আর টাকাটা কোনো পথশিশুকে দিয়ে দেবেন। মেহের হতভম্ব হয়ে টিস্যু বক্সটা সিয়ামের দিকে বাড়িয়ে দেয়। সিয়াম সেটা হাতে নিয়ে কপালে ঠেকিয়ে সেলুট দেওয়ার ভঙ্গি করে। সাবধানে যাবেন। আর হ্যাঁ, ড্রাইভারকে বকাচকা করবেন না। অফিসারের ড্রাইভার, ইঞ্জিনিয়ার না। মানুষের লিমিটেশন বুঝতে হয়। আল্লাহ হাফেজ। সিয়াম লুঙ্গিটা একটু ঝাড়া দিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করে। মেহের গাড়ির জানালায় গাল ঠেকিয়ে তাকিয়ে থাকে ছেলেটার যাওয়ার পথের দিকে। মনে মনে বলে, ছেলেটাকে এত
এত সস্তা পোশাক, অথচ কথাগুলো এত ভারী। আর মার্সিডিজের ইঞ্জিন বুঝলো কিভাবে? অদ্ভুত। গাড়ি চলে যায়। সিয়াম একটু দূরে গিয়ে পকেটে হাত দেয়। পকেট থেকে একটা ছোট ওয়্যারলেস ইয়ারপিস বের করে কানে লাগায়। কানে হাত দিয়ে সিরিয়াস গলায় বলে, কন্ট্রোল, দিস ইজ এজেন্ট ইগল। টার্গেটের সাথে ফার্স্ট কন্ট্যাক্ট সাকসেসফুল। সাবজেক্ট ইজ অ্যারোগ্যান্ট বাট ভালনারেবল। আমি এখন লোকেশন লাইব্রেরিতে মুভ করছি। আবার সিয়ামের হাঁটার ভঙ্গি মুহূর্তে বদলে যায়। সেই হেলে দুলে চলা ছেলেটা এখন যেন এক প্যান্থার, বৃষ্টির অন্ধকারের সাথে মিশে যাচ্ছে। ধানমন্ডি 15 নম্বর বাস স্ট্যান্ডের কাছে। সময় 5:30। বৃষ্টি একটু কমেছে, কিন্তু রাস্তাঘাট কাদা। মেহেরের গাড়িটা ঠিক হলেও কিছু দূর গিয়ে জ্যামে আটকে পড়ে। সামনে বিশাল ট্রাক, উল্টে রাস্তা বন্ধ। মেহেরকে গাড়ি ছেড়ে রিক্সা নিতে হবে, কারণ তার খুব জরুরি একটা মিটিং আছে। উত্তরাতে ভার্চুয়াল মিটিংয়ের জন্য বাসায় পৌঁছাতে হবে। রহিম চাচা, তুমি গাড়ি নিয়ে আসো, আমি রিক্সা নিয়ে যাচ্ছি। এখান থেকে রিক্সা শর্টকাট দিয়ে যাওয়া যাবে। মেহের গাড়ি থেকে নেমে রিক্সা খুঁজতে থাকে। রাস্তার মোড়ে একদল বখাটে ছেলে আড্ডা দিচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে তারা কোনো একটা ধান্দায় আছে। মেহের একটা রিক্সা ডাকতে ছেলেগুলো এগিয়ে আসে। কই যাবেন সুন্দরী? রিক্সা লাগবো? আমাগো বাইকে ওঠেন, ড্রপ দিয়ে দিই। ভদ্রভাবে কথা বলো। আমি রিক্সা খুঁজছি, তোমাদের সাহায্য চাইনি। আরে ম্যাডাম, রাগেন কেন? বৃষ্টিতে ভিজলে তো সর্দি লাগবো। আমাগো কাছে রেইনকোট আছে। ছেলেরা হাসাহাসি শুরু করে। মেহের ভয় পাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। আশেপাশে কোনো পুলিশ নেই। একটা রিক্সাওয়ালা আসতে চাইলেও ছেলেরা তাকে ইশারা দিয়ে মানা করে দিল। ম্যাডাম, যাইতাম পারুম না, চাক্কা পাঞ্চার। তোমরা সিন্ডিকেট করছো, আমি পুলিশ কল দিব। পুলিশ তো এখন জ্যামে আটকা, কল দেওয়া লাভ নাই। তার চেয়ে চলেন কফি খাই। ছেলেটা মেহেরের ছাতার হাতল ধরার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে একটা হাত এসে ছেলেটার কবজি চেপে ধরে। বজ্রপাতের মতো শক্ত সেই হাত। সে হলো সিয়াম। সিয়াম মুখে পান চিবোতে চিবোতে বলে, ভাইজান, হাতটা কি চাঁদা ধরার জন্য বাড়াইছেন নাকি হাড়গোড় মাপার জন্য? সেই লুঙ্গি পরা ছেলেটা আবার এখানেও? ও মাই গড, সে কি আমাকে ফলো করছে? কই রে তুই? হাত ছাড়, ব্যথা পাইতেছি। ব্যথা তো পাবেনি। হাড়ের জয়েন্ট, ক্যালসিয়ামের অভাব, দুধ খান না মনে হয়। ওই, আমার ভাইরে ছাড়, তরে কিন্তু পুইত্তা ফালামো। বাকি ছেলেরা সিয়ামকে ঘিরে ধরে। মেহের ভয়ে পিছিয়ে যায়। আয় ছেলে, তুমি ঝামেলা জড়িও না, ওরা অনেকজন। ম্যাডাম, সংখ্যা কোনো ব্যাপার না। মশা অনেক, কিন্তু একটা কোয়েলে যথেষ্ট, তাই না? এরা হলো মশা। তুই জানিস আমি কার লোক? এই এলাকার ভাই। সিয়াম ছেলেটাকে কাছে টেনে কানে কানে ফিসফিস করে বলে, কিন্তু মেহের শুনতে পায় না। তুই যার লোক, সে গত সপ্তাহে রেবের ক্রস ফায়ারের লিস্টে নাম লেখাইছে। তুই কি চাস তোর নামটা 2 নম্বরে থাকুক? তোর পকেটে যে ইয়াবাটা আছে সেটা পুলিশকে দেখাবো, নাকি এখনই ভাগবি? সিয়ামের কথা শুনে ছেলেটার মুখ সাদা হয়ে যায়। সে বুঝতে পারে এই সাধারণ কোনো পাবলিক না। সিয়ামের হাতের চাপ আর একটু বাড়ে। ভাইজান, বাবি বাসায় অপেক্ষা করতেছে। এই বৃষ্টির মধ্যে এখানে ভিজে লাভ নেই। যান বাসায় গিয়ে বাবির লোকে লুডো খেলেন। সিয়াম ছেলেটাকে ছেড়ে দেয়। ছেলেটা হাত ডলতে ডলতে তার সাঙ্গপাঙ্গদের ইশারা দেয়। চল রে, আজাইরা ঝামেলা পরে দেখ মনে। ছেলেরা দ্রুত সেখান থেকে সরে পড়ে। মেহের অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। তুমি তুমি ওদের কি বললে? ওরা চলে গেল যে? কিছু না ম্যাডাম, বললাম যে বৃষ্টির পানি বেশি গায়ে লাগলে নিউমোনিয়া হবে। ওরা আবার স্বাস্থ্য সচেতন তো, তাই চলে গেল। তুমি সব সময় জোকস করো কেন? হ্যাঁ, ওরা তোমাকে মারতে পারতো। মারামারি করা খারাপ, ভদ্র ছেলের কাজ না। আমি তো ভদ্রলোক, তাই কথার মারপ্যাচে সরালাম। বাই দ্য ওয়ে, রিক্সা লাগবে না? সিয়াম রাস্তার উল্টো পাশে দাঁড়িয়ে থাকা এক রিক্সাওয়ালাকে শীষ দিয়ে ডাকে। ওস্তাদ, আসো, ম্যাডামকে উত্তরে নামিয়ে দেবা। মিটারে যাবা, মিটারের চেয়ে 20 টাকা বেশি দেবো। কোনো বাহানা করবা না। রিক্সাওয়ালা সিয়ামের চোখের দিকে তাকিয়ে আর না করতে পারল না। সে সাথে সাথে রিক্সা নিয়ে এলো।
তুমি আমাকে ফলো করছো? সত্যি করে বলো। ম্যাডাম, পৃথিবী গোল, এক রাস্তায় হাঁটলে বারবার দেখা হইবই। ফলো করার টাইম কই? আমি তো কাজে যাচ্ছি। কিসের কাজ? সেটা কালই সকালে দেখবেন। রিক্সায় ওঠেন, হুড় তুলে দেন, না হলে আবার মেকআপ মানে ঠান্ডা লাগবে। মেহের রিকশায় উঠে বসে। রিকশা চলতে শুরু করে। মেহের হুড়ের ফাঁক দিয়ে পেছন ফিরে তাকায়। সিয়াম রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে হাত নাড়ছে। ছেলেটা অদ্ভুত। একবার মনে হয় মেকানিক, আরেকবার মনে হয় গুন্ডা, আবার এখন মনে হলো কেউ। আর কাল সকালে কি দেখা যাবে, এটার মানে কি? এদিকে সিয়াম পকেট থেকে একটা ছোট নোটপ্যাড বের করে। সেখানে লেখা মিশন কলেজ এন্ট্রি কনফার্মড, সাবজেক্ট মেহের সেফ। সিয়াম নোটপ্যাডটা পকেটে রেখে অন্ধকারে মিলিয়ে যায়। দর্শক বন্ধুরা, আশা করি তাদের পরিচয় আর দিতে হবে না। এরাই আমাদের আজকের গল্পের নায়ক নায়িকা, সিয়াম আর মেহের। বাকি সব কিছু গল্প জুড়ে থাকলে বুঝতে পারবেন। পরদিন সকাল 10:30, রয়্যাল সিটি কলেজ, উত্তরা সেক্টর 4, ঢাকা। বৃষ্টির সেই ঘটনার পরদিন সকাল। আকাশ আজ ঝকঝকে পরিষ্কার। কলেজের বিশাল গেট দিয়ে দামি দামি গাড়ি ঢুকছে। ক্যাম্পাসের মূল বিল্ডিংয়ের 3 তলায় বিশাল লাইব্রেরি। ভেতরে পিনপতন নীরবতা, শুধু এসি চলার মৃদু শব্দ। লাইব্রেরির ভেতরে সারি সারি বইয়ের তাক। 3 নম্বর সারির ইংরেজি সাহিত্য বিভাগ। সামনে একটা উঁচু কাঠের মইয়ের উপর দাঁড়িয়ে আছে সিয়াম। তার পরনে আজ কলেজের পিয়নের ইউনিফর্ম, হালকা নীল শার্ট, গাঢ় নীল প্যান্ট। শার্টের হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা। সে হাতে একটা ডাস্টার নিয়ে খুব মনোযোগ দিয়ে উপরের র্যাকের বইগুলো ঝাড়ছে। সে আজকেই কাজে জয়েন করেছে কলেজের পিয়ন হিসেবে। আর তার প্রথম কাজ হলো লাইব্রেরি পরিষ্কার করা। ভাগ্যক্রমে মেহের লাইব্রেরিতে প্রবেশ করে। তার সাথে আদনান এবং 2 বান্ধবী তিশা ও রিয়া। আদনান হলো মেহেরের জন্য পাগল, আর মেহেরের মায়ের খুব পছন্দের ছেলে। মেহেরের পরনে পিচ রঙের সালোয়ার কামিজ, হাতে ফাইল। আদনান, তুই কি ক্লাসে যাবি না? সারাক্ষণ আমার পেছনে আঠার মতো লেগে থাকিস কেন? আরে মেহের, আন্টি সকালে ফোন দিয়ে বলল তোর নাকি মুড অফ, তাই ভাবলাম তোকে একটু কোম্পানি দিই। আর তাছাড়া আমিও তো লাইব্রেরিতেই আসতাম। তিশা, তুমি ওকে বলো না। আদনান ভাইয়া, আপনি তো লাইব্রেরিতে বই দেখতে আসেন না মেহেরকেই দেখতে আসেন, এটি সবাই বুঝে। মেহের বিরক্ত হয়ে বান্ধবীদের ধমক দিতে যাবে, ঠিক তখনই ওপর থেকে ধুলোর একটা ঝাপটা এসে মেহেরের সামনে পড়ে। মেহের নাকে রুমাল চেপে কাশতে শুরু করে। উফ, জঘন্য। এই কলেজে কি মেইনটেনেন্স বলতে কিছু নেই? এত ধুলো কেন? মেহের উপরের দিকে তাকায় এবং ময়ের উপর সিয়ামকে দেখে পাথর হয়ে যায়। গতকালকে সেই রাস্তার ছেলেটা আজ এখানে। তুমি তুমি এখানে কি করছো? তুমি কি আমাকে ফলো করে কলেজে পর্যন্ত চলে এসেছো? লাইব্রেরির কয়েকজন স্টুডেন্ট তাদের দিকে তাকায়। সিয়াম ময়ের উপর থেকে ডাস্টারটা ঝাড়তে ঝাড়তে নিচে তাকায়। তার চোখে সেই চেনা কৌতুকপূর্ণ দৃষ্টি। আরে ম্যাডাম, ফলো করতে যাবো কেন? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? আর ফলো করলে তো ফেসবুকে করতাম, রিয়েল লাইফে তো চাকরি করছি। চাকরি? তুই এখানে চাকরি করিস? তুই তো কালকে মেকানিক ছিলি, পরে আবার গুন্ডা ছিলি। আমি মাল্টি ট্যালেন্টেড মানুষ ম্যাডাম। তবে অফিসিয়ালি আমি কলেজের নতুন স্যানিটেশন অ্যান্ড বুক অর্গানাইজার, সহজ বাংলায় বলে পিয়ন। কালকে জয়েন করেছি। গতকাল আপনাকে বলেছিলাম না সকালে দেখা যাবে, দেখলেন তো এখন। এই যে, তুমি মেহেরের সাথে এভাবে কথা বলছো কেন? তুমি পিয়নের মতো থাকো, এত স্মার্টনেস দেখাচ্ছ কেন? স্মার্টনেস দেখাচ্ছি না, ধুলো দেখাচ্ছি। দেখেন বইয়ের উপর কত ধুলো। আপনারা স্টুডেন্টরা যদি বই না পড়েন তাহলে ধুলো তো জমবেই। বই কি সেলফি তোলার জন্য সাজিয়ে রাখা হয়েছে? তোর মুখটা বড্ড বেশি চলে। আমি প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করব যে তুই স্টুডেন্টদের হ্যারাস করিস। করবেন, অবশ্যই করবেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। তবে তার আগে বলুন, আপনি কি ঝগড়া করতে এসেছেন নাকি বই নিতে? ঝগড়া করার জন্য আলাদা সেকশন আছে, ক্যান্টিন। শ্যাট আপ! আমি আমার অ্যাসাইনমেন্টের জন্য বই নিতে এসেছি,
আমি টপার, তোর মতো অশিক্ষিত মূর্খ না যে বইয়ের কভার মুছিয়ে দিন পার করি। কথা কাটাকাটি চলতে চলতে প্রসঙ্গ হঠাৎ বদলে যায় পড়াশোনার মান বনাম স্টাইল নিয়ে। তোর মতো লো ক্লাস লো লাইব্রেরিতে থাকলে পড়ার পরিবেশ নষ্ট হয়। পরিবেশ তো নষ্ট হয় পারফিউমের গন্ধে। লাইব্রেরিতে বইয়ের গন্ধ থাকার কথা, কিন্তু এখানে তো মনে হচ্ছে কসমেটিক্সের দোকান। এত পারফিউম মেখে আসলে তো শেক্সপিয়ারও কনফিউজড হয়ে যাবে। মেহের রাগে গটগট করে 3 নম্বর র্যাকের দিকে এগিয়ে যায়। সর এখান থেকে, আমাকে ম্যাকবেথের পেঙ্গুইন এডিশনটা নামাতে হবে। মেহের নিজের মইয়ের পাশের ছোট টুলটাতে ওঠার চেষ্টা করে। সিয়াম মইয়ের উপর থেকে নড়ে না। সে আপন মনে বই মুছতে মুছতে বলে ওঠে, ম্যাডাম, যে বইটা নিতে যাচ্ছেন ওটা নামাবেন না, ওটা ভুল এডিশন। মানে তুই আমাকে শেখাবি কোনটা ভুল আর কোনটা ঠিক? তুই কি ইংলিশ পড়তে জানিস? মেহের, ওর কথায় কান দিস না। ও তোকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে। ও পিয়ন, ও শেক্সপিয়ারের কি বুঝবে? পিয়নরা সব খবর রাখে। ওই কালো মলাটের বইটা 3য় এডিশন। ওখানে টাইপিস্টের বলে লেডি ম্যাকবেথের বিখ্যাত মনোলগটা মিসিং আছে। আপনি যদি ওটা দিয়ে অ্যাসাইনমেন্ট করেন তাহলে শিওর ফেল করবেন। তুই তুই জানলি কিভাবে? তুই কি আসলে ইংরেজি বুঝিস? ম্যাডাম, বই মুছতে মুছতে মাঝে মাঝে চোখ বুলিয়ে ফেলি। বিদ্যার কোনো জাত নেই। দুলু মুছলে মলাট পরিষ্কার হয়, আর পাতা উল্টালে মগজ। আমি দূরই করি। আমি বিশ্বাস করি না, তুই বানিয়ে বলছিস। বাজি, 1 কাপ রং চা। হ্যাঁ, ওই তো আমার মাথার উপরের লাল বইটা নিন। ওটা অরিজিনাল টেক্সট, চেক করে দেখেন। মেহের জেদ করে টুল বেয়ে একটু উপরে ওঠে এবং কালো বইটা নামিয়ে পৃষ্ঠা উল্টায়। সে বিস্ময়ে দেখে সত্যি সেখানে সেই অংশটুকু নেই। তার মুখটা ছোট হয়ে যায়। সিয়াম ওপর থেকে লাল বইটা বাড়িয়ে দেয়। নেন, থ্যাঙ্কস বলতে হবে না, এটা আমার ডিউটি। এই কথাটা মেহেরের এগোতে লাগে। সে সিয়ামের হাত থেকে বইটা প্রায় ছিনিয়ে নেওয়ার মতো করে টানে। বই টানার সময় মেহেরের হিল জুতো টুলের উপর স্লিপ করে। আহ! মেহের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নেয়। ঠিক সেই মুহূর্তে সিয়াম মই থেকে ঝুলে বিদ্যুৎ গতিতে মেহেরের হাত এবং কোমর ধরে ফেলে। মেহের শূন্যে ঝুলে থাকে। তার শরীর সিয়ামের এক হাতের সাপোর্টে আটকে আছে। মেহেরের চুলগুলো সিয়ামের মুখের উপর এসে পড়ে। দুজনের মুখ খুব কাছাকাছি। সিয়ামের চশমার আড়াল থেকে তীক্ষ্ণ দৃষ্টি মেহেরের চোখের দিকে। মেহের ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল, এখন আস্তে আস্তে খোলে। সে দেখতে পায় সিয়ামের চোখে কোনো দুষ্টামি নেই, আছে গভীর এক স্থিরতা। ম্যাডাম, মধ্যাকর্ষণ শক্তি খুব খারাপ জিনিস। সুন্দরী মেয়ে দেখলেই টেনে নিচে নামতে চায়। ব্যালেন্স রাখাটা খুব জরুরি। মেহেরের হৃদস্পন্দন দ্রুত হতে থাকে। সে বুঝতে পারে এই ছেলেটা সাধারণ কোনো পিয়ন নয়, তার গায়ে অসম্ভব শক্তি। মেহের, মেহের, তুই ঠিক আছিস? আদনানের চিৎকারে ঘোর কাটে। সিয়াম সাবধানে মেহেরকে মাটিতে নামিয়ে দেয়। মেহের দ্রুত নিজেকে গুছিয়ে নেয়। লজ্জায় তার কান লাল হয়ে গেছে। আদনান সিয়ামের দিকে তেড়ে গিয়ে বলে, হাউ ডেয়ার ইউ! তুই মেহেরকে টাচ করলি কোন সাহসে? আমি তোর নামে রিপোর্ট করব। স্যার, রিপোর্ট পরে করবেন, আগে নিজের টাইটা ঠিক করেন। সোজা মানুষ বাঁকা টাই পরলে কেমন দেখায় না, পেন্ডুলামের মতো। দেখলেই মনে হয় এই বুঝি সময় শেষ হয়ে গেল। তুই তুই আমাকে ম্যানার শেখাবি? তুই জানিস আমার বাবাকে? বাবার পরিচয় তো আইডি কার্ডে থাকে স্যার, কিন্তু আপনার টাই বাঁকা থাকলে লোকে আপনাকে জোকার ভাববে, বাবাকে না। আমি তো জাস্ট আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য ফ্রি টিপস দিলাম। আদনান, থামবি তুই? আর তুই নাম শিয়ানা না কি যেন? তুই আমাকে বাঁচিয়েছিস বলে ভাবিস না আমি তোর বেয়াদবি ভুলে গেছি। নেক্সট টাইম আমার সামনে এলে নেক্সট টাইম সাবধানে হাঁটবেন ম্যাডাম। সব সময় আমি থাকবো না ধরার জন্য। আর বইটা পড়ার সময় 42 নম্বর পৃষ্ঠা দেখবেন। ওখানে লেখা আছে, চেহারা দিয়ে মানুষকে বিচার করো না, কারণ বিষ আর ওষুধ দেখতে একই রকম হয়। মেহের বইটা হাতে নিয়ে কোনো কথা না বলে দ্রুত লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। তার মনে এখন ঝড়ের বেগে অনেক প্রশ্ন ঘুরছে। তোকে আমি দেখে নেব।
সবাই চলে যাওয়ার পর সিয়াম মই থেকে নেমে আসে। সে তার পকেট থেকে একটা ছোট ওয়্যারলেস ইয়ারপিস বের করে কানে লাগায়। তার হাবভাব মুহূর্তেই বদলে যায়। সে আর পিয়ন নয়, সে একজন অফিসার। কন্ট্রোল, টার্গেট এরিয়ার সাসপিয়াস অ্যাক্টিভিটি কনফার্মড। কিন্তু লাইব্রেরিতে শুধু বই নেই, আরও কিছু আছে। ওভার। সিয়াম আর চোখে লাইব্রেরির কোনায় বসে থাকা চিফ লাইব্রেরিয়ান রাশেদ সাহেবের দিকে তাকায়। রাশেদ সাহেব খুব গোপনে কম্পিউটারে কিছু একটা টাইপ করছেন। সিয়াম মুচকি হাসে। খেলা তো কেবল শুরু হলো। স্থান পরের দিন বিকেল 3টা, কলেজ ক্যান্টিনে। লাঞ্চ ব্রেক শেষ হয়ে গেছে, কিন্তু কিছু ছাত্রছাত্রী এখানে আড্ডা দিচ্ছে ক্যান্টিনে। ক্যান্টিনে বেশ হট্টগোল। সিয়াম একটা ট্রে হাতে টেবিল পরিষ্কার করছে। তার চোখ কিন্তু পুরো ক্যান্টিনের উপর। এক কোনায় বসে আছে রাকিব। রাকিব এই কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, দেখতে খুব চঞ্চল, কানে হেডফোন, কিন্তু বাস্তবে সে সিয়ামের জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার। রাকিব ইচ্ছে করেই টেবিলের উপর জোরে একটা থাপ্পড় মারে। এই পিয়ন, ওই মামা, এদিকে আসো। কানে কি তুলা দিয়ে রাখছ? কতক্ষণ ধরে ডাকতেছি। স্যার, তুলা দেই নাই, তবে ক্যান্টিনে যে নয়েজ তাতে নিজের হার্টবিটই শোনা যায় না। বলেন কি সেবা করতে পারি? সেবা পরে করবা, আগে বলো এই চা কি ফ্রিজে রাখা ছিল? এত ঠান্ডা কেন? আমি কি এখানে আইস টি অর্ডার দিছি? স্যার, চা তো গরমে ছিল, কিন্তু আপনি ফেসবুকে স্ক্রল করতে করতে চাও বোরিং হয়ে ঠান্ডা হয়ে গেছে। চায়ের তো আর দোষ নেই। আবার তর্ক করস? তোরা পিয়নরা ইদানিং বেশি বেড়ে গেছস। প্রিন্সিপাল স্যারকে বলে তোর চাকরিটা খাবো আমি। রাকিব রাগের অভিনয় করতে করতে হাত থেকে চায়ের কাপটা ইচ্ছে করে ফেলে দেয়। কাপটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। শব্দে সবাই তাকায়। শিট, এখন এটা পরিষ্কার কর জলদি। সিয়াম নিচু হয়ে কাচের টুকরো পরিষ্কার করতে শুরু করে। রাকিবও নিচু হয়, যেন সে তার প্যান্টে চা পড়ল কিনা দেখছে। এই সুযোগে তাদের মধ্যে আসল কথোপকথন হয়, যা অন্য কেউ শুনতে পায় না। স্যার, টার্গেট রাশেদ একটু আগে মেন গেট দিয়ে ঢুকছে। পকেটে একটা কালো ডিভাইস, সোজা লাইব্রেরির সার্ভার রুমের দিকে যাচ্ছে। মনে হয় আজকেই ডাটা ট্রান্সফার করবে। গুড জব, ব্যাকআপ রেডি রাখিস। আর শুন, তুই একটু বেশি ওভার অ্যাক্টিং করছিস। অস্কার তো পাবি না, তবে থাপ্পড় খেতে পারিস আমার হাতের। কি বিড়বিড় করছিস? ঠিক মতো পরিষ্কার কর, না হলে তোর খবর আছে। সরি স্যার, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। রাখলে তো আপনাদের প্রেশার বেড়ে যায়, তখন আবার ডাক্তার ডাকা লাগবে। রাকিব গজগজ করতে করতে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। সিয়াম ট্রে হাতে নিয়ে মুচকি হাসে। সিয়ামের চোখ এখন লাইব্রেরির দিকে। শিকারি তার টার্গেট লক করে ফেলেছে। বিকেল 4টা। লাইব্রেরির করিডোর এবং সার্ভার রুমের সামনের জায়গা। লাইব্রেরিতে এখন স্টুডেন্ট কম। মেহের এক কোনায় বসে কানে হেডফোন দিয়ে ল্যাপটপে কাজ করছে। মাঝে মাঝে সে আট চোখে তাকাচ্ছে করিডোরের দিকে, যেখানে সিয়াম একটা মোপিং স্টিক দিয়ে ফ্লোর মুছছে। সার্ভার রুমের দরজার ঠিক সামনেই সিয়াম অবস্থান নিয়েছে। ঠিক তখন লাইব্রেরিয়ান রাশেদ সাহেব হন্তদন্ত হয়ে প্রবেশ করেন। রাশেদ সাহেব দেখতে খুব গোছানো, চোখে গোল ফ্রেমের চশমা, কিন্তু আজ তাকে বেশ নার্ভাস ও রাগী মনে হচ্ছে। তার ডান হাতটা প্যান্টের পকেটে ঢোকানো, যেন খুব মূল্যবান কিছু ধরে রেখেছেন। রাশেদ সাহেব দ্রুত পায়ে সার্ভার রুমের দিকে এগুতেই সিয়াম মোপটা এমনভাবে ঘোরায় যে রাশেদ সাহেবকে থামতে হয়। আরে স্যার, স্যার থামেন, ফ্লোর ভিজা, স্লিপ কাটবেন তো। সরে দাঁড়াও, আমার তাড়া আছে। আর তুমি এখানে কেন? তোমাকে না বলেছি সার্ভার রুমের আশেপাশে মোছামুছি করবে না, এটা রেস্ট্রিক্টেড এরিয়া। স্যার, আমি তো জানি এটা রেস্ট্রিক্টেড, কিন্তু দোলাবালি তো আর পারমিশন নিয়ে ঢুকে না স্যার। দেখেন দরজার ফাঁক দিয়ে কত দোলা ঢুকছে। এই দোলা যদি সার্ভারের ফ্যানে জমে তাহলে তো সিপিইউ গরম হয়ে যাবে। সেটা দেখার জন্য টেকনিশিয়ান আছে, তুমি পিয়ন, তুমি ফ্লোর মোছো। আইটি নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। তা ঠিক স্যার, কিন্তু কি জানেন, টেকনোলজি আর মানুষের পেট দুটি গরম হলে সমস্যা। সিপিইউ গরম হলে ব্লাস্ট হতে পারে, আর ব্লাস্ট হলে তো সব ডাটা ছাই হয়ে যাবে। তখন তো আপনারই টেনশন আরও বাড়বে। তুমি কি আমাকে জ্ঞান দিচ্ছ? যাও এখান থেকে। রাশেদ সিয়ামকে পাশ কাটিয়ে চাবি বের করার চেষ্টা করেন। সিয়াম জানে তার পকেটে ওই ডিভাইসটা আছে।
সিয়াম প্রসঙ্গ বদলে ফেলে। স্যার, আপনি কি জানেন এসির ফিল্টার জ্যাম থাকলে ইলেকট্রিসিটি বিল ডাবল আসে? এই যে সার্ভার রুমে এসিটা সারাদিন চলে, কলেজের কত টাকা লস হচ্ছে বলুন তো? আমি ভাবছিলাম প্রিন্সিপাল স্যারকে বলবো এটা সার্ভিসিং করাতে। না, খবরদার প্রিন্সিপালকে কিছু বলবে না, আর সার্ভার রুমে কাউকে ঢুকতে দেবে না। সরো এখান থেকে। রাশেদ চাবি দিয়ে দরজা খুলতে যান। ঠিক এই মুহূর্তে সিয়াম হাতে থাকা কফির মগটা, যেটা সে পরিষ্কার করার ভান করছিল, সেটা নিয়ে একটা নাটকীয় হোঁচট খায়। ওরে বাবা, তেলাপোকা! সিয়াম ইচ্ছে করে রাশেদ সাহেবের গায়ের উপর পড়ে যায়। তার হাতের কফির মগটা পড়ে যায়, আর সিয়াম নিজেকে সামলানোর ভান করতে করতে রাশেদ সাহেবের পকেটটা বাইরে থেকে খুব দ্রুত চেক করে নেয়। তার হাতের স্পর্শে সে বুঝতে পারে ওটা সাধারণ পেন ড্রাইভ নয়, ওটা একটা মেটাল বডি এনক্রিপশন ডিভাইস। রাশেদ ছিটকে সরে গিয়ে বলেন, ইডিয়েট, এটা কি করলে তুমি? আমার শার্টটা নষ্ট করে দিলে। সরি স্যার, আসলে ওই তেলাপোকাটা হঠাৎ পায়ে কামড় দিলে তো, তাই ব্যালেন্স করতে পারেনি। স্যার, আপনার লাগেনি তো? তোমার মতো অপদার্থকে চাকরি দেওয়াই ভুল হয়েছে। কালকেই আমি তোমার নামে রিপোর্ট করব। গেট আউট ফ্রম হেয়ার, গেট আউট। দূর থেকে মেহের এই পুরো দৃশ্যটা দেখছে। সে হেডফোন নামিয়ে তার বান্ধবী রিয়ার দিকে তাকায়। দেখলি রিয়া, যেমন কর্ম তেমন ফল। কালকে আমাকে জ্ঞান দিচ্ছিল, আজ রাশেদ স্যারের কাছে কেমন ছাড়িটা খেলো। খুব ভালো হয়েছে, এইসব ছেলের সাথে এমনটাই হওয়া উচিত। কিন্তু মেহের, বেচারা মনে হয় সত্যি স্লিপ করেছে। তুই একটু বেশি হার্ড হচ্ছিস না? হার্ড না হলে এই শহরে চলা যায় না, ও ডিজার্ভ করে। এদিকে সিয়াম মাথা নিচু করে রাশেদ সাহেবের বকা শুনছে, কিন্তু তার মস্তিষ্কে তখন অন্য ক্যালকুলেশন চলছে। মনে মনে বলে, রাশেদ স্যার লাইব্রেরিয়ান হয়ে পকেটে মিলিটারি গ্রেড হাই ফ্রিকোয়েন্সি ডিসক্রিপশন ডিভাইস, ইন্টারেস্টিং। তার মানে আপনি শুধু বই গোছেন না, দেশের সিকিউরিটি নিয়েও খেলা করেন। গেম অন। স্যার, মাফ করে দিন, আমি এখনই শার্টটা মুছে দিচ্ছি। খবরদার আমাকে ছোবে না, দূরে থাকো। রাশেদ সাহেব ধপাস করে সার্ভার রুমের দরজা লাগিয়ে ভেতরে ঢুকে যান এবং ভেতর থেকে লক করে দেন। সিয়াম ফ্লোর থেকে মপটা তোলে। সে মেহেরের দিকে একবার তাকায়। মেহের তাকে দেখে একটা ব্যঙ্গাত্মক হাসি দেয়। সিয়ামও পাল্টা একটা বোকা হাসি দেয়, যেন সে সত্যি লজ্জিত। হাসেন ম্যাডাম, হাসেন। যেদিন জানবেন আপনার এই রাগী প্রফেসর আসলে কি করছে, সেদিনই হাসিটা থাকবে না। সিয়াম আবার ফ্লোর মুছতে শুরু করে, কিন্তু তার কান এখন সার্ভার রুমের দরজার দিকে। ভেতর থেকে কিবোর্ডের খটখট শব্দ আসছে। আর অপারেশন শুরু করার সময় ঘনিয়ে এসেছে। রাত 9:30। মেহেরদের ধানমন্ডির ডুপ্লেক্স বাড়ির খাবার ঘর। বিশাল ডাইনিং টেবিল, মাথার ওপর ঝাড়বাতি জ্বলছে। টেবিল ভর্তি খাবার, কিন্তু পরিবেশ বেশ থমথমে। মেহেরের বাবা জনাব চৌধুরী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। চশমা নাকের ডগায় নামিয়ে আইপ্যাডে নিউজ পড়ছেন। মেহেরের মা মিসেস রেহানা যত্ন করে খাবার বেড়ে দিচ্ছেন। মেহের আনমনে চামচ দিয়ে প্লেটের ভাত নাড়াচাড়া করছে। তার মুখে স্পষ্ট বিরক্তি। মিসেস রেহানা মেহেরের পাতে এক টুকরো চিকেন রোস্ট তুলে দিতে দিতে বলেন, মেহের, ভাত তো ছুলিই না। সারাদিন ভার্সিটিতে কি খাস? ডায়েট করতে করতে তো শরীরটা কঙ্কাল বানিয়ে ফেলেছিস। মা প্লিজ, আমি বলছি না রাতে আমি কার্বোহাইড্রেট খাবো না। তুমি জোর করছো কেন? আর ভার্সিটির কথা বলো না, খিদেটাই মরে গেছে। কেন মা, ভার্সিটিতে কি হয়েছে? ক্যান্টিনের খাবার খারাপ ছিল? ক্যান্টিন না বাবা, পরিবেশটা নষ্ট হয়ে গেছে। তুমি জানো কাল কি হয়েছিল? লাইব্রেরিতে ওই নতুন পিয়নটা, ওই যে ছেলেটার কথা কাল বলেছিলাম না, যে রাস্তায় আমার গাড়ি ঠিক করে দিয়েছিল, সে এখন আমাদের কলেজের নতুন পিয়ন। ও আমার সাথে যা তা ব্যবহার করছে। পিয়ন? একটা সামান্য পিয়ন তোর সাথে খারাপ ব্যবহার করেছে? তুই প্রিন্সিপালকে বলিসনি? বলবো তো কাল, কিন্তু ওর সাহস দেখে আমি অবাক। ও আমাকে শেখায় কোনটা ঠিক এডিশন, কোনটা ভুল। ভাবটা এমন যেন ও শেক্সপিয়ারের চাচাতো ভাই। লিটারালি ও আমাকে হিউম্যান রাইটস আর ফিলোসফি নিয়ে লেকচার দিচ্ছিল। একটা পিয়ন যদি স্টুডেন্টদের সাথে মুখে মুখে তর্ক করে, তাহলে আমাদের ডিসিপ্লিন বা রাইটস বলতে কিছু থাকে? রেহানা, তরকারিতে লবণটা একটু বেশি হয়েছে না? ডাক্তার বারণ করেছে, তাও তোমরা খেয়াল রাখো না। লবণ ঠিক হয়ে আছে, তোমার জিভের সমস্যা। আর শোনো,
মেহেরের মতো প্রেশার বাড়িও না। মেহের, তুই এত খিটখিটে হয়ে যাচ্ছিস কেন বলতো? পিয়ন কি বললো না বললো সেটা নিয়ে কেউ ডিনার টেবিলে সিনক্রেট করে? মা, এটা সিন ক্রিয়েট না, এটা সেলফ রেসপেক্টেডের ব্যাপার। এই ছেলেটা আদনানের সাথেও বেয়াদবি করেছে। আহা, আদনান ছেলেটা কত ভালো দেখেছিস, কত শান্ত ভদ্র। ও নিশ্চয়ই কিছু বলেনি। আদনান শান্ত না মা, আদনান একটা স্পাইনলেস প্রাণী। ও ওই পিয়নটাকে একটা ধমক পর্যন্ত দিতে পারেনি, উল্টো পিয়নের কথায় নিজের টাই ঠিক করেছিল। হিটস এমবেসিং। এটা কি ভদ্রতা বলে? আদনান বড় লোকের ছেলে হয়েও কত মাটির মানুষ। তোর খালা আজ সকালেও ফোন করেছিল, ওরা কিন্তু তোর জন্য সিরিয়াস। আদনান তোকে খুব পছন্দ করে। মা, আবার শুরু করলে? আমি 1000 বার বলেছি আমি এখন বিয়ে করব না। আর আদনানকে তো প্রশ্নই আসে না। ও একটা বোরিং পারসন। ওর সাথে 5 মিনিট কথা বলে আমার মনে হয় আমি কোনো ডকুমেন্টারি দেখছি। মেহের, শান্ত হও। মা যেটা বলছে সেটা ভেবে দেখতে পারো। আদনানের ফ্যামিলি আমাদের পরিচিত, আর দেশের যা অবস্থা। দেশের অবস্থার দোহাই দিয়ে আমাকে বিয়ে দিও না বাবা। আমার একটা ক্যারিয়ার আছে, ড্রিম আছে। আমি মাস্টার্স শেষ না করে কিচ্ছু ভাববো না। আর মা, তুমি প্লিজ আমার মেজাজ নিয়ে কথা বলবে না। আমার মেজাজ খারাপ হয় কারণ আমার চারপাশে ইডিয়েট লোকের অভাব নেই। কলেজের ওই পিয়ন থেকে শুরু করে তোমার ওই ভদ্র আদনান পর্যন্ত। মেয়ের কথা শুনেছ? দিন দিন মুখে যা আসছে তাই বলছে। বয়স হচ্ছে, এখন একটা গার্জিয়ান দরকার। আমরা তো আর সারা জীবন থাকবো না। তোর এই বদমেজাজ কে সহ্য করবে শুনি? আদনান ছেলেটা তোকে ভালোবাসে বলেই চুপ করে থাকে। ভালোবাসা? মা, এটা ভালোবাসা না, এটা অপশনস। আর আমার কোনো গার্জিয়ান লাগবে না। আমি নিজের সিকিউরিটি নিজে নিতে পারি। সিকিউরিটি? মা, তুমি জানো না এখন ঢাকা শহরের অবস্থা? কালকে নিউজ দেখেছো? উত্তরাতে এক প্রফেসরকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছে। সাইবার ক্রাইম বাড়ছে। তুমি একা একা ড্রাইভ করো, রাত করে বাড়ি ফেরো, আমাদের টেনশন হয় না? বাবা, আমি বাচ্চা না। আর ক্রাইম হলে পুলিশ আছে। বিয়ের সাথে সিকিউরিটির কি সম্পর্ক? বিয়ে করলে কি আদনান আমাকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে রাখবে? তর্ক করবি না। আমি বলে দিচ্ছি, সামনের মাসে আদনানের জন্মদিন। ওরা আমাদের ইনভাইট করেছে। তুই যাবি এবং শাড়ি পরবি। তোর এই জিন্স টপ পরে ওখানে যাবি না। অসম্ভব, আমি যাবই না। আমার এক্সাম আছে। এক্সাম তো সারা জীবনই থাকবে, কিন্তু ভালো প্রস্তাব বারবার আসে না। তোর খালা বলছিল তুই নাকি আজকাল খুব অন্যমনস্ক থাকিস। কিসের এত চিন্তা তোর? মেহেরের হঠাৎ সিয়ামের কথা মনে পড়ে যায়। রাস্তার ঘটনা, রিকশার ঘটনা আর লাইব্রেরিতে সিয়ামের সেই গভীর চাহনি। আমার কোনো চিন্তা নেই মা, তোমরা আমাকে একটু শান্তিতে থাকতে দাও। মেহের খাবার অর্ধেক রেখেই উঠে পড়ে। খেলি না যে, ফলটা তো খেয়ে যা। ক্ষুধা নেই। মেহের গটগট করে সিঁড়ি দিয়ে দোতলায় নিজের ঘরের দিকে চলে যায়। ডাইনিং টেবিলে পিনপতন নীরবতা নেমে আসে। মেয়েটা বড্ড একগুয়ে হয়েছে। তবে রেহানা, তুমিও বেশি প্রেশার দিও না। হুট করে বিয়ে দিলে হিতে বিপরীত হতে পারে। প্রেশার দেব না। তুমি দেখেছো না ও কেমন বেপরোয়া হয়ে যাচ্ছে? কলেজে কার সাথে ঝগড়া করে, কখন ফেরে। আমার ভয় লাগে। আদনান ছেলেটা আমাদের কালচারের সাথে যায়। ও থাকলে মেয়েটা অন্তত সেফ থাকে। সেফটি? আমার সোর্স বলছিল কিছু একটা ঘটতে যাচ্ছে শহরে। বিশেষ করে এডুকেশন সেক্টরে কোনো একটা বড় চক্র কাজ করছে। মেহেরের কলেজেও নাকি। কি বলছো তুমি? তাহলে তো কাল থেকেই ওর ড্রাইভারের সাথে একজন গার্ড দিতে হবে। গার্ড দিয়ে লাভ নেই। শত্রুরা এখন আর পিস্তল নিয়ে আসে না, তারা সিস্টেমের মধ্যে ঢুকে থাকে। আল্লাহ ভরসা। উপরের ঘর থেকে মেহেরের দরজা বন্ধ করার শব্দ শোনা যায়। নিচে বাবা মা তাদের দুশ্চিন্তা নিয়ে বসে থাকেন, আর উপরে মেহের ব্যালকনিতে দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। তার কানে বাজছে সিয়ামের সেই কথাটা, চেহারা দিয়ে মানুষকে বিচার করো না, কারণ বিষ আর ওষুধ দেখতে একই রকম হয়। পিয়ন হয়ে এত বড় বড় কথা। কে তুমি সিয়াম? তোমাকে কেন আমি ইগনোর করতে পারছি না? হঠাৎ মেহেরের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে নাম ভেসে ওঠে, আদনান বোরিং। মেহের ফোনটা রিসিভ করে আদনানকে ধুয়ে দিচ্ছে।
হ্যালো আদনান, তোমার কি ঘড়ি দেখার অভ্যাস নেই, নাকি কমন সেন্স বিষয়টা তোমার ছোটবেলায় সিলেবাসে ছিল না? এখন কয়টা বাজে খেয়াল আছে? না মানে মেহের, আন্টি বলল তুমি ডিনার করনি, তাই টেনশন হচ্ছিল, ভাবলাম একটু খোঁজ নিই। আমার খাওয়া না খাওয়া নিয়ে তোমার পেটে ব্যথা হচ্ছে কেন? হ্যাঁ, তুমি কি আমার নিউট্রিশনিস্ট? মা তোমাকে আমার খাওয়ার লাইভ আপডেট দেয়, আর তুমি সেটা শুনে সিম্পিতি দেখাতে ফোন দাও। এই ন্যাকামিগুলো বন্ধ করা যায় না? ছি মেহের, আমি তো জাস্ট কেয়ার করি বলে। ওহ প্লিজ, তোমার ওই সস্তা কেয়ারিং নিজের কাছে রাখো। সকালে লাইব্রেরিতে যখন ওই থার্ড ক্লাস পিয়নটা তোমার মুখের উপর তর্ক করছিল, তখন তো তোমার কেয়ারিং দেখিনি, তখন তো ভয় চাই ঠিক করেছিলে, তখন তো মুখ দিয়ে একটা কথাও বের হলো না, আর এখন ফোনে বীরপুরুষ সাজতে আসছো। আসলে আমি সিন ক্রিয়েট করতে চাইনি। এক্সকিউজ দিও না। শোনো, আমার মুড একদম ভালো নেই, আমাকে জ্ঞান দিতে আসবে না। আর মাকে যদি আবার ফোন করে আমার নামে নালিশ করেছো বা খোঁজ নিয়েছো, আমি সোজা তোমার নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেব। ডোন্ট কল মি এগেইন টুনাইট। আল্লাহ হাফেজ। মেহের আদনানের কোনো উত্তরের অপেক্ষা না করেই খট করে ফোনটা কেটে দিয়ে মোবাইলটা বিছানায় ফেলে দেয়। এভাবেই ধীরে ধীরে 1 মাস কেটে যায়। গত 1 মাসে কলেজের ভেতরে এবং বাহিরে অনেক কিছুই বদলেছে। সিয়াম এখন আর শুধু ফ্লোর মোছে না, সে লাইব্রেরির সার্ভার রুমের গোপন আড়িপাতা যন্ত্র বসিয়েছে। সে জেনেছে রাশেদ প্রতি বৃহস্পতিবার রাতে একটা অ্যানস্ক্রিপ্টেড চ্যানেল ডাটা পাঠায়। অন্যদিকে মেহের আর সিয়ামের সম্পর্কটা হয়ে দাঁড়িয়েছে টম অ্যান্ড জেরির মতো। মেহের সিয়ামকে দেখলেই জ্বলে ওঠে, আবার সিয়ামকে একদিন না দেখলে তার কেন জানি অস্বস্তি লাগে। তাদের মধ্যে ছোটোখাটো ঝগড়া এখন নিত্যদিনের রুটিন। কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটেনি আজকের রাত পর্যন্ত। রাত 8:15। কলেজের মেন বিল্ডিং, 7ম তলা। কলেজের করিডোর প্রায় ফাঁকা, অধিকাংশ স্টাফ এবং স্টুডেন্ট চলে গেছে, শুধু কিছু ল্যাবের কাজ এবং অ্যাডমিনিস্ট্রেশনের লোক আছে। বাইরে ছিঁড়ে ছিঁড়ে বৃষ্টি হচ্ছে। সিয়াম মেন বিল্ডিংয়ের ইলেকট্রিক কন্ট্রোল রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তার কানে ব্লুটুথ ইয়ারপিস। রাকিব, স্ট্যাটাস। স্যার, রাশেদ স্যার সার্ভার রুমে ঢুকেছেন। ডাটা ট্রান্সফার শুরু হবে আর 2 মিনিটের মধ্যে। ফাইলের সাইজ হিউজ। এটা দেশের ডিফেন্স রিলেটেড কোনো ব্লু প্রিন্ট হতে পারে। কপি দ্যাট। আমি মেন পাওয়ার লাইন কাট করছি, জেনারেটর অন হতে 3 মিনিট সময় লাগবে। এই গ্যাপে ও ডাটা লস করবে, তুই ব্যাকআপ রেডি রাখ। সিয়াম পকেট থেকে একটা ছোট প্লাস বের করে মেন সার্কিট ব্রেকারের একটা তার ঢিলা করে দেয়। কাজ শেষ করে সে দ্রুত লিফটের দিকে এগোয়। তাকে 7 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নামতে হবে। ঠিক সেই সময় মেহের করিডোর দিয়ে আসছে, তার কাঁধে ব্যাগ, হাতে ল্যাপটপ। সে আজ দেরি করে ফেলেছে লাইব্রেরির একটা প্রজেক্ট সাবমিট করতে গিয়ে। তুমি এখনো যাওনি? কলেজ কি তোমার বাবার বাড়ি যে রাত পর্যন্ত ডিউটি করা? ম্যাডাম, ডিউটি হলো আমার পেশা, আর তাছাড়া রাতে কলেজটা বেশ রোমান্টিক লাগে, তাই না? বুথ আর পিয়ন দুজনেই রাত জাগে। ফালতু কথা বলবে না, সরো, আমি আগে নামবো। লিফটের দরজা খোলে, দুজনেই ভেতরে ঢুকে। মেহের এক কোণায় দাঁড়ায়, সিয়াম দরজার কাছে। লিফট নিচে নামতে শুরু করে। লিফট যখন 5ম আর 4র্থ তলার মাঝখানে, ঠিক তখনই সিয়ামের কারসাজিতে পুরো বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে যায়। ধপ করে একটা শব্দ হয় এবং লিফটটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। ঘুটঘুটে অন্ধকার। কি হলো? লাইট অফ কেন? লিফট থামলো কেন? রিল্যাক্স ম্যাডাম, রুট শেডিং। বাংলাদেশের কারেন্ট যাওয়াটা কি খুব আশ্চর্যের বিষয়? না না, আমি এখানে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ কেউ হেল্প করো। সিয়াম, দরজা খুলো। ম্যাডাম শান্ত হন, লাফালাফি করলে লিফট আরও জ্যাম হয়ে যাবে। জেনারেটর অন হতে কয়েক মিনিট লাগবে। আমি মরে যাব, আমি শ্বাস নিতে পারছি না। অন্ধকার, আমার খুব ভয় করছে। মাগো। মেহেরের অবস্থা দেখে সিয়াম বুঝতে পারে এটা সাধারণ ভয় না, প্যানিক অ্যাটাক। সে দ্রুত পকেট থেকে নিজের ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালায়। আলোর রেখা মেহেরের মুখের উপর পড়ে। মেহের ঘেমে একাকার, চোখ বড় বড় করে আছে, শরীর কাঁপছে। সিয়াম দ্রুত মেহেরের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে। ম্যাডাম আমার দিকে তাকান, এই যে আলু, আমি আছি তো, কিচ্ছু হবে না।
আমাকে বের করো প্লিজ সিয়াম, আমি অন্ধকারে থাকতে পারি না। বের তো করবোই, কিন্তু তার আগে বলেন লিফটে ভূত থাকে নাকি তেলাপোকা থাকে? মানে? মানে হলো ভূত থাকলে তো ভালো, হাঁটা দেওয়া যেত, কিন্তু তেলাপোকা থাকলে সমস্যা। তবে সুখবর হলো এই লিফটে কোনো তেলাপোকা নেই। আমি সকালে চেক করেছি। আর আপনার হার্টবিট যেভাবে ড্রামের মতো ধুপধুপ করে বাজছে, তাতে তো তেলাপোকা হার্ট অ্যাটাক করে মারা যাবে। মেহের এই সিচুয়েশনে সিয়ামের কথায় ফিক করে একটু হাসার চেষ্টা করে, কিন্তু তার কান্না থামে না। সে ফ্লোরে বসে পড়ে, সিয়ামও তার পাশে বসে। এই তো বসুন, লম্বা দম নিন। হিউম্যান রাইটস বলে বিপদে সবাই সমান। এখন এখানে কোনো ট্রপার নেই, পিয়ন নেই, আমরা দুজন জাস্ট আটকা পড়া যাত্রী। তুমি তুমি আমার হাত ছাড়বে না তো জেনারেটর অন হওয়া পর্যন্ত? ছাড়বো না, প্রমিস। আচ্ছা ম্যাডাম, ছোটোবেলায় যখন কারেন্ট যেত তখন কি করতেন? আমরা তো মোমবাতি জ্বালিয়ে ছায়া দিয়ে পশু পাখি বানাতাম। আপনারা বড় লোকেরা কী করতেন? আমি আমি তখন গান গাইতাম। মা বলতো গান গাইলে ভয় পালায়। বাহ, দারুণ তো। তাহলে একটা গান হয়ে যাক, আমি শুরু করব। তবে আমার গলা কিন্তু কাকের মতো, পরে কমপ্লেন করতে পারবেন না। মেহের ভেজা চোখে সিয়ামের দিকে তাকায়। সিয়াম ফোনের আলোটা সিলিংয়ের দিকে ঘুরিয়ে দেয়, ফলে পুরো লিফটে একটা মায়াবী আলো ছায়ার পরিবেশ তৈরি হয়। সিয়াম গুনগুন করে গাইতে শুরু করে, খুব নিচু স্বরে কিন্তু সুরেলা। সিয়ামের গান শুনে মেহেরের কাঁপুনি আস্তে আস্তে কমে আসে। সে অবাক হয়ে সিয়ামের দিকে তাকায়। এই ছেলেটা পিয়ন, সারাদিন ফাজলামি করে, কিন্তু এখন তার গলা এত গভীর কেন? তুমি গান জানো? বললাম না, বই মুসলিম সব শিখে ফেলেছি। আপনি গান না গাইলে তো বয়ে যাবে না। মেহের সিয়ামের সাথে একটু গুনগুন করে গাইতে শুরু করে। আলো নেই, তবু আলো জেলে রাখি মনের গভীরে। গাইতে গাইতে মেহের নিজের অজান্তে তার মাথাটা সিয়ামের কাঁধের কাছে হেলিয়ে দেয়। চরম ভয়ের মুহূর্তে মানুষ যাকে কাছে পায় তাকেই আঁকড়ে ধরে। সিয়াম মেহেরের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চাপ দেয়। ম্যাডাম, একটা জিনিস খেয়াল করলাম। কি? আপনার হাতটা একদম বরফের মতো ঠান্ডা, বয়ের চোটে রক্ত চলাচল কমে গেছে, কিন্তু আপনার মনটা কি গরম। মানে হলো বাইরে থেকে আপনাকে যতটা ক্যাকটাস মনে হয়, আসলে আপনি ততটাই রজনীগন্ধা, নরম কিন্তু কাঁটা দিয়ে নিজেকে ডেকে রাখেন। ঠিক বললাম তো? তুমি আসলে কে সিয়াম? মাঝে মাঝে তোমাকে আমার খুব অচেনা লাগে। মনে হয় তুমি অভিনয় করছো, আবার কখনো মনে হয় তুমি আমার বহুদিনের পরিচিত, আমার প্রিয় মানুষ। সবাই তো অভিনয় করে ম্যাডাম, আপনি অহংকারের অভিনয় করেন যাতে কেউ আপনার দুর্বলতা না দেখে, আর আমি প্রকাশের অভিনয় করি যাতে মানুষ আমাকে আপন ভাবে। দিন শেষে আমরা সবাই একা। মেহের সিয়ামের চোখের দিকে অপলক তাকিয়ে থাকে। তার মনে হয় সেই চোখগুলোতে হারিয়ে যাচ্ছে। ভয়ের বদলে এখন তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে। ধন্যবাদ সিয়াম আমাকে শান্ত করার জন্য। ধন্যবাদ দিতে হবে না, শুধু লিফট ঠিক হলে বলবেন না যে পিয়ন আমার হাত ধরেছিল, তাহলে আমার চাকরিটা যাবে। মেহের হাসতে গিয়েও পারে না। সে সিয়ামের হাতটা আরও একটু শক্ত করে ধরে। আমি বলবো না, এটা আমাদের সিক্রেট। ঠিক সেই মুহূর্তেই ঝনঝন করে জেনারেটর চালু হয়। লিফটের লাইট জ্বলে ওঠে। হঠাৎ আলোয় দুজনেই চোখ কুঁচকে ফেলে। লিফট আবার চলতে শুরু করে। সিয়াম আস্তে করে নিজের হাতটা ছাড়িয়ে নেয় এবং উঠে দাঁড়ায়। সে আবার সেই পিয়নের ভঙ্গিতে শার্ট ঠিক করে। নিন ম্যাডাম, আলো এসে গেছে, ভূতও পালিয়েছে। মেহেরও উঠে দাঁড়ায়। সে নিজেকে একটু গুছিয়ে নেয়, কিন্তু তার দৃষ্টি বরাবর সিয়ামের দিকে যাচ্ছে। লিফট গ্রাউন্ড ফ্লোরে থামে। দরজা খুলে বাইরের কলেজের গার্ড এবং কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। গার্ড বলে, ম্যাডাম আপনি ঠিক আছেন? লিফট আটকা পড়েছিল। হ্যাঁ আমি ঠিক আছি। ও মানে সিয়াম ছিল, তাই ভয় পাইনি। মেহের দ্রুত পায়ে লিফট থেকে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় সে একবার পেছনে ফিরে তাকায়। সিয়াম লিফটের দরজায় দাঁড়িয়ে আছে। মেহের চলে যাওয়ার পর সিয়ামের মুখের হাসি মিলিয়ে যায়। সে দ্রুত পকেট থেকে ফোন বের করে। রাকিব, পাওয়ার ব্যাক এসেছে। রাশিদ কি ডাটা পাঠাতে পেরেছে? না স্যার, কানেকশন লস্ট হয়েছে। ও এখন পাগলের মতো ট্রাই করছে, কিন্তু আইপি ট্রেস হয়ে গেছে। আমরা লোকেশন পেয়ে গেছি। গুড, আমি আসছি। আজ রাতেই খেলা শেষ হবে। সিয়াম দ্রুত সিঁড়ির দিকে দৌড় দেয়। কিছুক্ষণ আগের সেই রোমান্টিক প্রেমিক এখন পুরোপুরি একজন যোদ্ধা।
রাত 8:25। মেইন বিল্ডিংয়ের 7ম তলা লাইব্রেরির সার্ভার রুম। লিফটের দরজা খুলতেই সিয়াম এক মুহূর্তের জন্য পেছনে তাকায় না। তার শরীরী ভাষা পুরোপুরি বদলে গেছে। এতক্ষণে সেই ভীতু বোকা পিয়নের ছায়া আর তার মধ্যে নেই। সে ঝড়ের বেগে করিডোর দিয়ে দৌড় শুরু করে। মেহের যাওয়ার পথে ফিরে দেখে। সিয়াম, কোথায় যাচ্ছ? দাঁড়ো, এখন তো কারেন্ট এসেছে। সিয়াম কোনো উত্তর দেয় না। সে করিডোরের শেষ মাথার সার্ভার রুমের দিকে ছুটে যায়। মেহেরের কৌতূহল ভয়কে ছাপিয়ে যায়। সে তার হিল জুতো খুলে হাতে নিয়ে সিয়ামের পিছু পিছু দৌড়াতে শুরু করে। ছেলেটা পিয়ন, কিন্তু দৌড়াচ্ছে অ্যাথলিটের মতো। সার্ভার রুমে কি ওর কাজ? ওদিকে কেন যাচ্ছে? সার্ভার রুমের দরজা ভেতর থেকে লক করা ছিল, কিন্তু রাশেদ সাহেব তাড়াহুড়ো করে বের হওয়ার চেষ্টা করছিলেন ডাটা ট্রান্সফার ফেল হওয়ার কারণে। ঠিক সেই মুহূর্তে সিয়াম দরজায় সজোরে লাথি মারে। দরজাটা রাশেদ সাহেবের গায়ের উপরে গিয়ে পড়ে। উফ, কে কে ওখানে? সিয়াম দরজার ভেতরে ঢুকে লাইট অন করে দেয়। রাশেদ সাহেব নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান। তার হাতে সেই এনক্রিপশন ডিভাইস এবং ল্যাপটপ। স্যার, ক্লাস শেষ, এবার হোমওয়ার্ক জমা দেওয়ার পালা। ওই ডিভাইসটা টেবিলে রাখুন। সিকিউরিটি রাখার দরকার নেই স্যার, সিকিউরিটি অলরেডি আপনার সামনে দাঁড়িয়ে আছে। আর শুনুন, গালিগালাজ করবেন না। হিউম্যান রাইটস বলে অপরাধীরাও সম্মান প্রাপ্য যতক্ষণ না সে পিস্তল বের করে। ওহ, তুমি সেই মূর্খ পিয়ন। তুমি এখানে কি করছো? জানো এটা রেস্ট্রিক্টেড এরিয়া। আমি সিকিউরিটি ডাকবো। তুমি জানো না তুমি কার পথে দাঁড়িয়েছো। সরে যাও, না হলে তোমার চাকরি তো যাবেই, জীবনটাও যাবে। এই কলেজের ট্রাস্টি বোর্ডে আমার হাত কত লম্বা জানো? আমি চাইলে তোমাকে মিথ্যে চুরির দায় দিয়ে জেলে ঢোকাতে পারি। স্যার, হাত লম্বা হতে পারে, কিন্তু আইনের হাত আরও লম্বা। আর আপনি চুরির দায় দেবেন? আপনি তো আস্ত দেশটাকে চুরি করে বেচছেন। এই সাইবার থেকে ডিফেন্সের ডাটা হ্যাক করে বিদেশে পাচার করা, এটাকে চুরি বলে না স্যার, এটাকে বলে গাদ্দারি। রাশেদ চমকে ওঠেন। এই সাধারণ পিয়ন এত কিছু জানলো কিভাবে? তার চোখ মুখ শক্ত হয়ে যায়। তিনি বুঝতে পারেন পালানোর পথ নেই। তিনি আচমকা তার ডয়ার থেকে একটা কালো রঙের বিদেশি পিস্তল বের করেন। মেহের ঠিক তখনই দরজার কাছে পৌঁছেছে। সে পিস্তল দেখে ভয়ে চিৎকার করে ওঠে। সিয়াম, সরে যাও, ওর হাতে বন্দুক। কেউ নড়বে না, একদম চুপ। মেহের, তুমিও ভেতরে এসো। আজ সব কটাকে শেষ করে দিয়ে যাব। রাশেদের হাত কাঁপছে। সে বন্দুকটা সিয়ামের বুকের দিকে তাক করে। স্যার, ট্রিগারে আঙ্গুল রাখার আগে সেফটি লকটা চেক করছেন তো? আর বন্দুকটা কিন্তু লোডেড নাও হতে পারে। লাইব্রেরি কি গুলি পাওয়া যায়? চুপ কর, আমি গুলি চালাবো। লাইব্রেরিতে কি গুলি পাওয়া যায়? চালাবেন? কিন্তু স্যার, ফিজিক্স বলে অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। আপনি গুলি চালালে শব্দ হবে, আর শব্দ হলে আমি আপনার হাতটা ভেঙে দেব। কোনটা আগে হবে বাজি ধরবেন? রাশেদ বিভ্রান্ত হয়ে যান। সিয়ামের আত্মবিশ্বাস দেখে তিনি ঘাবড়ে যান। ঠিক সেই মুহূর্তের সুযোগ নেয় সিয়াম। রাশেদ ট্রিগার চাপতে যাবেন, চোখের পলকে সিয়াম বিদ্যুৎ গতিতে নিচু হয়ে সরে যায় এবং রাশেদের ডান হাতে একটা মোচড় দেয়। খট করে একটা হাড় সরে যাওয়ার শব্দ হয়। রাশেদের হাত থেকে পিস্তলটা ছিটকে দূরে গিয়ে পড়ে। আহ, আমার হাত! সিয়াম রাশেদকে ঘুরিয়ে মেঝের উপর আছড়ে ফেলে এবং তার পিঠের উপর হাঁটু দিয়ে চেপে ধরে। রাশেদ নড়াচড়া করতে পারছে না। স্যার, বলেছিলাম না বইয়ের পাতায় এই জ্ঞান থাকে, আর আপনি সেখানে ভাইরাস ঢোকাচ্ছেন। লাইব্রেরিয়ান হয়ে অস্ত্রের ব্যবহার শিখলেন কবে? সিলেবাসে তো এটা ছিল না। মেহের দরজার কাছে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। সে বিশ্বাস করতে পারছে না তার চোখের সামনে কি ঘটেছে। এই সেই সিয়াম যে তার সাথে ছাতা নিয়ে ঝগড়া করত, যে বই মুছত। আজ সে একজন পেশাদার ফাইটারের মতো কলেজের সবচেয়ে সম্মানিত লাইব্রেরিয়ানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ঠিক তখনই করিডোর দিয়ে ভারী বুটের শব্দ শোনা যায়। ক্যাপ্টেন রাকিব ছাত্রের বেশ ছেড়ে এখন হাতে ওয়াকিটকি নিয়ে এসেছে। স্যার, পেরিমিটার সিকিউর, পুলিশ টিম ব্যাকআপে আছে। সাথে প্রিন্সিপাল স্যার, কলেজের গার্ড এবং একদল র্যাব সদস্য প্রবেশ করে। কি রাশেদ সাহেব, সিয়াম, তোমরা এইসব কি হচ্ছে এখানে? সিয়াম রাশেদকে র্যাবের হাতে তুলে দিয়ে উঠে দাঁড়ায়। সে তার পিয়নের নীল শার্টটা ঝেড়ে ঠিক করে। তার মুখে এখন আর সেই বোকা হাসি নেই। তার চোখে এখন ইস্পাতের মতো দৃঢ়তা।
সিয়াম পকেট থেকে একটা আইডি কার্ড বের করে প্রিন্সিপালের দিকে বাড়িয়ে দেয়। স্যার আমি দুঃখিত এই ড্রামার জন্য, কিন্তু আপনার লাইব্রেরিয়ান সাহেব শুধু বই দেখাশোনা করতেন না, উনি ডার্ক ওয়েবের একজন অ্যাক্টিভ মেম্বার। আমি ক্যাপ্টেন সিয়াম আহমেদ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ইউনিট। প্রিন্সিপাল চশমা খুলে আইডি কার্ডটা দেখেন, তার চোখ কপালে উঠে। ক্যাপ্টেন সিয়াম, কিন্তু কিন্তু তুমি তো পিয়ন হিসেবে জয়েন করেছিলে, আমি তো কিছু বুঝতেই পারিনি। স্যার, শত্রু যখন গড়ের ভেতরে থাকে তখন ছদ্মবেশটাই সেরা হাতিয়ার। গত 1 মাস ধরে আমি এভিডেন্স কালেক্ট করেছি। ওনার ল্যাপটপ আর পকেটের ডিভাইসে চেক করলেই সব প্রমাণ পেয়ে যাবেন। পুলিশ রাশেদকে হ্যান্ডক্যাপ পরায়। রাশেদ চিৎকার করতে থাকে। এটা ষড়যন্ত্র, আমাকে ফাঁসানো হচ্ছে। প্রিন্সিপাল স্যার, আমি ট্রাস্টি বোর্ডকে জানাবো, এই কলেজের রেপুটেশন নষ্ট হবে। রেপুটেশন তখন নষ্ট হতো যদি আজ রাতে এই ডাটাগুলো পাচার হয়ে যেত। দেশের নিরাপত্তার চেয়ে কলেজের রেপুটেশন বড় না স্যার, নিয়ে যান ওকে। রাশেদকে টেনে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল এবং পুলিশ অফিসাররা সিয়ামের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। থ্যাংক ইউ ক্যাপ্টেন, আপনার ইন্টেলিজেন্স একদম ঠিক ছিল। আমরা ভাবতেও পারিনি শিক্ষাঙ্গনে বসে কেউ এমন কাজ করতে পারে। আমি লজ্জিত ক্যাপ্টেন, আমি আমার স্টাফদের ব্যাকগ্রাউন্ড চেক করতে ব্যর্থ হয়েছি। এখন মিডিয়াকে কি বলবো? অভিভাবকরা তো ভয় পাবেন। স্যার, মিডিয়াকে সব জানানোর দরকার নেই, শুধু বলবেন ইন্টারনাল ফ্রড কেস। প্যানিক ছড়াবেন না। আর হ্যাঁ, রাকিব আমার লোক, ওকে আমার সাথে রিলিজ দিয়ে দেবেন। এই হট্টগোলের মাঝে মেহের দরজার ফ্রেম ধরে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে সে কোনো সিনেমার শুটিং দেখছে। সিয়াম যে তার হাত ধরে লিফটে গান গিয়েছিল, যে তার সাথে রিক্সা নিয়ে ঝগড়া করেছিল, সে আসলে একজন আর্মি অফিসার। তার পদমর্যাদা, তার ব্যক্তিত্ব সবকিছু মেহেরের কল্পনার বাইরে। সিয়াম কথা শেষ করে মেহেরের দিকে তাকায়। মেহেরের চোখে জল আর বিস্ময় মেশানো দৃষ্টি। সিয়াম ধীর পায়ে মেহেরের কাছে এগিয়ে যায়। কি ম্যাডাম, এখন দাঁড়িয়ে আছেন? ক্লাস তো শেষ, রাতও হয়ে গেছে। তুমি ক্যাপ্টেন, তুমি এত বড় মিথ্যে কথা বলে আমার সাথে দিনের পর দিন। মিথ্যা বলিনি ম্যাডাম, টেকনিক্যালি আমি এই 1 মাস পিয়নের কাজে করেছি। পেউর মজেছি, বই জেরেছি, আপনার বকা খেয়েছি। বেতনটা কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে পাওনা রইল। তুমি তুমি আমাকে বোকা বানিয়েছো। বোকা তো আপনি নিজেই বলেছেন, বলেছেন না চেহারা দিয়ে মানুষকে বিচার করবেন না। বইয়ের কভার দেখে যেমন বই চেনা যায় না, ইউনিফর্ম ছাড়াও সোলজার চেনা যায় না। মেহের কিছু বলতে পারে না, তার গাল বেয়ে 1 ফোঁটা পানি পড়ে। সিয়াম পকেট থেকে একটা টিস্যু বের করে এগিয়ে দেয়, সেই টিস্যু বক্সের টিস্যু যেটা প্রথম দিন মেহের তাকে দিয়েছিল। নেন, টিস্যুটা আপনারই দেওয়া, চোখের পানি মুছুন, টপারদের কাঁদতে নেই। মেহের টিস্যুটা নেয় না, সে শুধু তাকিয়ে থাকে। সিয়াম মেহেরের কানের কাছে একটু ঝোঁকে, ফিসফিস করে চোখ টিপ দিয়ে বলে, ম্যাডাম, লিফটে যে গানটা গিয়েছিলাম ওরা কিন্তু ফ্রি ছিল না, বিলটা মাফ করে দিন। আর হ্যাঁ, আমার ট্রাই কি এখন সোজা আছে নাকি এখনও পেন্ডুলাম? সিয়াম সোজা হয়ে দাঁড়িয়ে একটা স্মার্ট সেলুট দেয় মেহেরকে, তারপর গটগট করে করিডোর দিয়ে হেঁটে চলে যায়। তার হাঁটার ছন্দে এখন আর সেই অলসতা নেই, আছে গাম্ভীর্য। মেহের সেখানেই দাঁড়িয়ে থাকে, তার কানে বাজতে থাকে সিয়ামের শেষ কথাটা। সিয়াম আহমেদ, তুমি শুধু ভিলেন ধরনি, আমার অহংকারটাও ভেঙে দিয়ে গেলে। মেহের, তুমি ঠিক আছো মা? চলো তোমাকে ড্রাইভারের কাছে পৌঁছে দিই। মেহের প্রিন্সিপালের দিকে তাকায়, কিন্তু তার মন পড়ে থাকে ওই চলে যাওয়া মানুষটার দিকে। সেই রাতে মেহেরের আর ঘুম হয়নি। সে জানালার পাশে দাঁড়িয়ে বারবার নিজের হাতটা দেখছিল, যে হাতে সিয়াম স্পর্শ করেছিল। এক অদ্ভুত শূন্যতা আর গর্ব, দুটো অনুভূতি তাকে ঘিরে ধরে। ঘটনার 15 দিন পর মেহেরের বেডরুম। জানালা দিয়ে রাতের ঢাকা শহর দেখা যাচ্ছে। সন্ধ্যা 7:30। মেহেরের রুমে হালকা আলো জ্বলছে। সেই ড্রেসিং টেবিলের সামনে বসে আছে, কিন্তু নিজেকে সাজাচ্ছে না। তার মনের ভিতরে চলছে এক বিশাল ঝড়। আয়নার নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজেকে বলে, কেন কেন আমি ভুলতে পারছি না, লোকটা একটা মিথ্যুক। ও আমাকে দিনের পর দিন ধোঁকা দিয়েছে। ও পিয়ন সেজে আমার সাথে ফাজলামো করেছে, আমার দুর্বলতাগুলো দেখেছে। আমার তো তাকে ঘৃণা করা উচিত, কিন্তু এই রাতে লিফটের ভিতরে যখন আমার দম বন্ধ হয়ে আসছিল, তখন তো ওই হাতটাই আমাকে ধরে রেখেছিল। সিয়াম নামটা শুনলেই কেন আমার হার্টবিট বেড়ে যায়। আমি কি প্রেমে পড়েছি? না,
মেহের চৌধুরী কখনো প্রেমে পড়ে না, তাও আবার এমন একটা লোকের যে নিজের পরিচয় লুকায়। কিন্তু ও তো দেশের জন্য লুকিয়েছে। ওহ, আমি পাগল হয়ে যাব। এই 15 দিনও একবারও খোঁজ নিল না। আমি কি ওর কাছে জাস্ট একটা মিশন ছিলাম? আমার ফিলিংসের কোনো দাম নেই। মেহের উঠে গিয়ে জানালার গ্রিল ধরে দাঁড়ায়। তুমি বলেছিলে লিফটের বিল মাফ করে দিতে, কিন্তু তুমি যে আমার ঘুমের বিল বাড়িয়ে দিয়ে গেলে, সেটা কে শোধ করবে ক্যাপ্টেন সাহেব? তুমি হিরো হতে পারো, কিন্তু আমার কাছে তুমি একটা মস্ত বড় প্রশ্নবোধক চিহ্ন। আমি তোমাকে ঘৃণা করতে চাই, কিন্তু পারছি না কেন। নিচ থেকে মায়ের ডাক আসে। মেহের দ্রুত চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ড্রয়িং রুম, সন্ধ্যা 7:45। ড্রয়িং রুমে মেহেরের বাবা জনাব চৌধুরী পায়চারি করছেন। তিনি আজ বেশ ফুরফুরে মেজাজে আছেন। অন্যদিকে মিসেস রেহানা সোফায় বসে আছেন, তার মুখ থমথমে। তুমি আমার কথা কানেই তুলছো না। আমি আদনানের মাকে কথা দিয়ে ফেলেছি। আদনান ছেলেটা কত ভালো, আমাদের স্ট্যাটাসের সাথে যায়। আর তুমি কোত্থেকে এক সরকারি চাকরির ছেলের সম্বন্ধ নিয়ে আসলে? আমি বলে দিচ্ছি, মেহের এই বিয়েতে রাজি হবে না। রেহানা, তুমি তো ছেলেটাকে দেখোইনি, না দেখেই না করছো কেন? আর আদনান, ওই ছেলেকে দিয়ে সংসার হবে না। বিপদে পড়লে যে নিজেরটাই ঠিক করে, সে বউকে সামলাবে কি করে? তুমি আদনানকে হিংসে করো। ও বড়লোক বাবার ছেলে, এটাই ওর দোষ। আর এই যে ছেলেটা আসছে, ও কি করে? সরকারি চাকরি মানে তো সেই 9টা 5টার বোরিং লাইফ। মেহেরের মতো মডার্ন মেয়ে কি এসব মানবে? বোরিং লাইফ কিনা সেটা ছেলেটাকে দেখলেই বুঝবে। আর মেহেরের ভালোর জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। গত মাসে কলেজে যা ঘটল, তারপর আমি চাই আমার মেয়ের পাশে এমন কেউ থাকুক যে তাকে ছায়ার মতো আগলে রাখবে। আদনান সেটা পারবে না। ঠিক তখনই মেহের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তার পরনে একটা সাধারণ সালোয়ার কামিজ, চুলগুলো এলোমেলো। সেই আলোচনায় একদমই আগ্রহী নয়। বাবা, তোমরা আবার ঝগড়া করছো? আর মা, তোমাকে কতবার বললাম আদনানের নাম আমার সামনে আনবে না। ওই মেরুদণ্ডহীন ছেলেটাকে আমার সহ্য হয় না। দেখলে, মেয়ের কথা শুনলে? মেরুদণ্ডহীন। আর তোমার বাবা যে হুট করে এক অচেনা লোককে ধরে আনছে আজ রাতে, সেটা খুব ভালো হচ্ছে। অচেনা লোক? বাবা, আজ রাতে কে এসেছে? হ্যাঁ মা, তোর জন্য একটা প্রস্তাব এসছে। ছেলেটা ডিফেন্সে আছে, ভালো ফ্যামিলি। ওরা আজ তোকে দেখতে আসছে। কি বাবা, তুমি আমাকে জিজ্ঞাসা না করে কাউকে দাওয়াত দিলে? আমি বলেছি না আমি বিয়ে করব না। আমার ক্যারিয়ার আছে, এক্সাম আছে। আমি কোনো ছেলের সামনে সেজে গুজে পুতুলের মতো বসে থাকতে পারবো না। আমি তো সেটাই বলছিলাম, এই সময় বিয়ে দেওয়ার কি দরকার? তাও আবার এইসব আর্মি পুলিশের সাথে। এদের লাইফের কোনো গ্যারান্টি আছে? লাইফের গ্যারেন্টি তো কারোই নেই রেহানা। আর মেহের, মা আমার, ছেলেটাকে একবার দেখ, শুধু দেখ। পছন্দ না হলে আমি জোর করব না, প্রমিস। কিন্তু ছেলের বাবা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ওরা অলরেডি রাস্তায়। এখন না করাটা খুব খারাপ দেখাবে। বাবা, দিস ইজ ইমোশনাল ব্ল্যাকমেল। আমি আসবো না, আমি রুমে যাচ্ছি। মেহের উল্টো ঘুরে চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। ওরা চলে এসছে। মেহের, প্লিজ, বাবার সম্মানের দিকে তাকিয়ে অন্তত ড্রয়িং রুমে এসে বসবি। কথা বলতে হবে না, শুধু বসবি। মেহের দীর্ঘশ্বাস ফেলে। বাবার মুখের দিকে তাকিয়ে সে আর না করতে পারে না। ঠিক আছে, আমি আসছি, কিন্তু আমি কোনো কথা বলবো না। মেহের রান্নাঘরে গিয়ে পানি খেয়ে নিজেকে শান্ত করে। তারপর ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে এগোয়। তার মনে প্রচণ্ড বিরক্তি। সে ভাবছে কিভাবে লোকগুলোকে অপমান করে বিদায় করা যায়। ড্রয়িং রুমে ঢুকতেই সে দেখে তার বাবা মা সোফায় বসে আছেন। উল্টো দিকের সোফায় একজন বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলা বসে আছেন। আর তাদের পাশে সিঙ্গেল সোফায় একজন যুবক বসে আছে। যুবকটির পরনে নেভি ব্লু রঙের ফর্মাল স্যুট, সাদা শার্ট, মার্জিত টাই। চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট করা। সে নিচু হয়ে ফোন দেখছে। এসো মা, এসো। এদের সাথেই পরিচয় করিয়ে দিচ্ছিলাম। যুবকটা মেহেরের পায়ের শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। মেহেরের বুকের ভেতরটা ধক করে ওঠে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না।
এই চোখ, এই হাসি, এই চাউনি, এ তো সিয়াম। কিন্তু সেই পিয়নের নীল শার্ট নেই, এলোমেলো ভাব নেই। তার সামনে বসে আছে এক আভিজাত্যপূর্ণ সুদর্শন পুরুষ। তুমি? সিয়াম সোফা থেকে উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম ম্যাডাম, চিনতে পেরেছেন নাকি আইডি কার্ড দেখাতে হবে আবার? মেহের, তুই চিনিস ওকে? মেহের তখনও ঘোরের মধ্যে। সে ভাবছে এটা হয়তো সিয়ামের আরেকটা নাটক। সে দ্রুত পায়ে সিয়ামের কাছে গিয়ে ফিসফিস করে দাঁত চেপে বলে, তুমি এখানেও? আবার কি ছদ্মবেশে? পিয়নের পর এখন কি পাত্র সাজার অ্যাক্টিং করতে এসেছো? লজ্জা করে না তোমার? সিয়াম মেহেরের চোখের দিকে তাকিয়ে জোরে হেসে ফেলে। তার হাসিতে সেই পুরনো দুষ্টুমি, কিন্তু গলায় আত্মবিশ্বাস। না ম্যাডাম, এবার আর হ্যাক্টিং না, এবার পার্মানেন্ট ডিউটি নিতে এসেছি। পিয়নের চাকরিও তো টেম্পোরারি ছিল, কিন্তু বড়ের চাকরিও তো পার্মানেন্ট, তাই না? রিটায়ারমেন্টের সুযোগও নেই। মেহেরের মুখ লজ্জায় লাল হয়ে যায়। সে বুঝতে পারে না কি বলবে। সিয়ামের বাবা জনাব আহমেদ বলেন, চৌধুরী সাহেব, আপনার মেয়ে তো দেখছি আমার ছেলেকে আগে থেকেই চিনে। ভালোই হলো। সিয়াম বলছিল নাকি মেহের মার কলেজেই একটা মিশনে ছিল। বাবা, তুমিও জানতে? ও তো সেই পিয়নটাই যে আমার সাথে লাইব্রেরিতে ঝগড়া করতো। জানতাম মা, কিন্তু তখন বলতে পারিনি। ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার ছিল। আর সিয়াম শুধু পিয়ন ছিল না, ও একজন ফার্স্ট ক্লাস অফিসার, হিরো। ওমা, এই ছেলে সেই ছেলে যে তোমাকে সেই রাস্তায় বখাটাদের হাত থেকে বাঁচিয়েছিল? ও এত হ্যান্ডসাম! আমি তো ভেবেছিলাম কোনো খ্যাত কেউ হবে। সিয়াম এগিয়ে এসে মিসেস রেহানাকে সালাম করে। আন্টি, আমি খেতে হতে পারি, আবার স্মার্ট হতে পারি। যখন যেমন ডিমান্ড তখন তেমন সাপ্লাই। তবে আপনার মেয়ের রাগ কমানোর জন্য আমার কাছে স্পেশাল ট্রেনিংও আছে। মিসেস রেহানা সিয়ামের কথায় গলে যান। আদনানের কথা তার মাথা থেকে উধাও হয়ে যায়। সবাই সোফায় বসেছে। পরিবেশটা এখন অনেক হালকা। মেহের সিয়ামের ঠিক উল্টো দিকে বসেছে। সে বারবার আর চোখে সিয়ামকে দেখছে। সিয়ামও মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দিতে দিতে মেহেরকে দেখছে। বুঝলেন চৌধুরী সাহেব, দেশের অবস্থা তো দেখছেন। বর্ডারের ওই সমস্যাটা নিয়ে খুব টেনশনে আছি। পলিটিক্স আর ডিপ্লোমেসি দুটো ব্যালেন্স করা খুব কঠিন হয়ে যাচ্ছে। ঠিক বলেছেন আহমেদ ভাই। তবে আমাদের সিয়ামের মতো অফিসাররা আছে বলেই আমরা রাতে শান্তিতে ঘুমোতে পারি। এই বয়সের ছেলেটা যা করলো কলেজে, ভাবা যায় না। আরে বাহ, এই চাটা তো দারুণ হয়েছে চৌধুরী সাহেব। এটা কি সিলেটের চা নাকি দার্জিলিং? এটা আমার স্পেশাল কালেকশন। তবে ভাবি, আপনি কি চিনি খান, মানে ডায়াবেটিসের? না ভাই, আমি সুগার ফ্রি খাই। তবে আপনার এই মিষ্টিগুলো দেখে লোভ সামলাতে পারছি না। একটা কালো জাম খাবো কি? অবশ্যই খাবেন ভাবি। মেহের, মিষ্টিটা ওনার দিকে এগিয়ে দাও। মেহের মিষ্টি প্লেটটা এগিয়ে দেয়। এই ফাঁকে সে সিয়ামের দিকে তাকায়। সিয়াম খুব মনোযোগ দিয়ে একটা সিঙ্গারা খাচ্ছে, নিচু স্বরে, যাতে শুধু সিয়াম শুনে বলে, সিঙ্গারাটা কি ক্যান্টিনের মতো ঠান্ডা নাকি চলবে? ক্যান্টিনের চেয়ে ভালো, তবে জাল কম হয়েছে। আপনার রাগের মতো জাল হলে ভালো লাগতো। তুমি কিন্তু বেশি করছো। বাবা জানে তুমি আমাকে কতটা জ্বালিয়েছো। আঙ্কেল, মেয়ের কিন্তু কলেজে খুব পপুলার। সবাই ওকে ভয় পায়, মানে সম্মান করে। টপার তো, তাই একটু করা শাসন করে আর কি। মিথ্যুক! চৌধুরী সাহেব, আমার ছেলেটা কিন্তু এমনিতেও শান্ত, খুব ডিউটির সময় একটু সিরিয়াস। তবে ও আমাকে বলছিল ও নাকি পিয়ন সেজে আপনার মেয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছে। কি শিখেছে আঙ্কেল? মিথ্যে বলা। না মা, ও বলছিল বইয়ের কভার দেখে যেমন বই চেনা যায় না, তেমনি অহংকারের আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকেও চট করে চেনা যায় না। ও আসলে আমার চেয়েও বড় অফিসার হতে চায়, যে মানুষের মন পড়তে পারে। মেহের চুপ হয়ে যায়। সে বুঝতে পারে কথাটা তার উদ্দেশ্যেই বলা। সিয়াম তাকে অপমান করছে না, বরং সবার সামনে সম্মান দিচ্ছে। রাত 9:30। মেহেরের বারান্দা। বড়রা ড্রয়িং রুমে বিয়ের তারিখ নিয়ে আলোচনা করছেন। সিয়াম আর মেহেরকে একটু কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। তারা দুজন বারান্দায় দাঁড়িয়ে। বাইরে হালকা বাতাস। মেহের রেলিং ধরে নিচে বাগানের দিকে তাকিয়ে আছে। সিয়াম তার পাশে এসে দাঁড়ায়। ম্যাডাম, আজ তো বৃষ্টি নেই, তাও কি ছাতা লাগবে? আমার পকেটে কিন্তু পলিথিন নেই আজ।
তুমি একদম অসহ্য লোক সিয়াম। তুমি জানো আমি এই 15 দিন কতটা টেনশনে ছিলাম, আর তুমি দিব্যি স্যুট ট্রাই পরে হিরো সেজে চলে আসলে। হিরো সাজার জন্য আসেনি, এসেছি পারমিশন নিতে। কিসের পারমিশন? আমার লাইফের কো পাইলট হওয়ার। দেখেন, একা একা প্লেন চালানো মানে জীবন চালানো কঠিন। মাঝে মাঝে টার্বুলেন্স আসে, জ্বর আসে, তখন একজন কো পাইলট লাগে যে বলবে রিল্যাক্স, আমি আছি। আমি কি সেই জবাবটা পেতে পারি? আমার সিবি তো আপনি জানেনই, ভালো ফ্লোর মুছতে পারি, চাওয়ার আনতে পারি, আর গুন্ডা পেটাতেও পারি। তুমি কি কখনো সিরিয়াস হবে না? আমি সিরিয়াস মেহের। যেদিন লাইব্রেরিতে তোমাকে পড়ে যাওয়া থেকে ধরেছিলাম, সেদিনই ডিসিশন নিয়েছিলাম এই মেয়েটাকে আর পড়তে দেব না, সারা জীবন ধরে রাখবো। পিয়ন হিসেবে সেটা সম্ভব ছিল না, তাই আজ সিএম হয়ে এসেছি। রাজি? মেহেরের বুকের ভেতরটা শান্ত হয়ে যায়। সে বুঝতে পারে এই মানুষটাই তার সেই সিকিউরিটি যা সে খুঁজছিল। শর্ত আছে, বিয়ের পর আমাকে কোনো দিন মিথ্যা বলতে পারবে না। আর হ্যাঁ, ঝগড়া করা বন্ধ করা যাবে না, কারণ ঝগড়া ছাড়া তোমাকে বোরিং লাগে। মঞ্জুর, ঝগড়া হবে কিন্তু শেষে সন্ধি হবে। আর বাসর রাতে বিড়াল মারার বদলে আমরা থেলাপোকা মারবো, ঠিক আছে? যা ফাজিল ছেলে। মেহের সিয়ামের বুকে আলতো করে একটা কিল মারে। সিয়াম মেহেরের হাতটা ধরে। তাহলে কি আমি এখন কন্ট্রোল রুমে রিপোর্ট করব মিশন সাকসেসফুল? মিশন কমপ্লিট, অপারেশন ভালোবাসা। ব্যাকগ্রাউন্ডে বাবা মায়ের হাসির শব্দ শোনা যায়। সিয়াম আর মেহের আকাশের দিকে তাকায়। ঢাকা শহরের যান্ত্রিক কোলাহলের মাঝেও তাদের এই বারান্দাটা এখন পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা। এবং এভাবেই এক বৃষ্টির দিনে কাদামাখার রাস্তায় যে গল্পের শুরু হয়েছিল তার সমাপ্তি ঘটল এক ঝলমলে রাতে, ভালোবাসার অঙ্গীকার দিয়ে। পিয়ন থেকে অফিসার আর অহংকারী টপার থেকে প্রেমিকা, দুটি ভিন্ন মেরুর মানুষ এক হলো।